ওহাইও গোজাইমাসু মিনাসান। হোগেন কি দেsu ka? কি অবস্থা সবার? আমি সৈকত ভাই জয়, জাপানের হিরোশিমা থেকে। তো প্রতিদিনের মতো আজকেও আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো এর আগের যে ভিডিওগুলো ছিল এগুলো মূলত আমরা জাপান বেস নিয়ে কথাবার্তা বলছি। কিন্তু আজকে আমার একটা ফ্রেন্ড ও আমার সাথে জয়েন করছে। ও থাকে জার্মানে। তো আজকে জাপান এবং জার্মান এই ২ টা দেশের মধ্যে আসলে কম্পেয়ার করার ট্রাই করব। যারা আসলে জাপান আসবেন নাকি জার্মান যাবেন বা অন্য কোনো কান্ট্রি চুজ করবেন কিনা, এরা যদি এই ভিডিওটা মোটামুটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি জাপান সম্পর্কে এবং জার্মান সম্পর্কে মোটামুটি বেশ একটা ভালো ধারণা পায়া যাবেন। এই যেমন শুরু থেকে যদি বলি, স্টুডেন্ট ভিসার ফাইল প্রসেসিং থেকে শুরু কইরা জাপান বা জার্মানের লাইফস্টাইল কেমন, বা পার্ট টাইম জব, বা পড়ালেখা শেষ হইলে ফুল টাইম জব, এবং ইন ফিউচারে আপনার পিআর পাওয়ার সুযোগ সুবিধা, টোটাল ব্যাপারগুলো নিয়ে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে বিস্তারিত আলোচনা করার। তো চলেন আমরা আমাদের গেস্টের সাথে পরিচিত হই। কি তেল খাস নাকি বুঝলাম না তো। আর তেল না বেটা, এটা এটা হলো কি বলে, লেমন টি, হ্যাঁ, লেমন টি। হ্যাঁ, এরে বাবা। রে তোর পরিচয় দে। হ্যাঁ, পরিচয় আবার আলাদা করে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি সজীব মন্ডল। বর্তমানে জার্মানিতে আছি, গত 1 বছর হলো এখানে এসেছি। আর এই তো চলছে আর কি, রেগুলার কাজ বাজ পড়াশোনা সবকিছু মিলিয়ে চলছে ভালোই। আচ্ছা, যাক ভালো চললেই ভালো। এখন তোর কাছে প্রথম কোশ্চেন হইলো, আমরা কিন্তু জাপানি ভাষা প্রথমে শেখা শুরু করছিলাম এক লগেই, তখন মেবি 2018-19 বা কিছু একটা 18, হইব। 18, 18। হ। এর পরবর্তীতে তুই এই জায়গা থেকে মানে সইরা গেলি গা। এখন তুই যে জাপানি ভাষা কয়দিন পইরা, এই যে তোর বাপের কাছ থেকে টিউশন ফি টাকা আনলি N5 এ লাগা 15,000 না 20,000? 30,000, 30,000? 30,000। হ্যাঁ তুই। তুইও 30,000 আনছিলি। হ্যাঁ, আমি তো কোর্সটা কমপ্লিট করছিলাম। তুই তো কোর্সও কমপ্লিট করস নাই, ফুল টাকাও দেস নাই। আহ, তাহলে তুই এই যে জাপানি ভাষা বন্ধ দিলি বা এই জায়গা থেকে তুই সইরা গেলি, এটার কারণ কি? এটা কারণ ছিল তখন তো মনে হয় থার্ড ইয়ারে না সেকেন্ড ইয়ারে ফাইনাল চলতেছিল। ওই পরীক্ষার পরেই বিবিএর সেকেন্ড ইয়ার চলতেছিল, এই জন্যই ওইটা আস্তে আস্তে গ্যাপ পড়ে গেছে, পরে ওইখান থেকে সরে গেছি। না হলে ইচ্ছা ছিল তখন, ইচ্ছা ছিল দেখি তো দুইজনে এই কি বলে কল্যাণপুর থেকে কোন জায়গায় ছিল এটা, এই ওগুলা ছিল সায়েন্স তোর ল্যাব সায়েন্স ল্যাবে। হ হ। 2 ঘন্টা হাইটা যাইতাম জ্যামের জ্যামের জন্য, যে জ্যামে যাইতে যাইতে 2.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টায় দুইজনে হাইটে যেতে পারবো। এদিকে অনেকবার গেছি আসছি দুইজনে, এই কষ্টগুলোও করছি, বাট আনফরচুনেটলি আগানো হয় নাই। তুই সময় দিছস, অনেকদিন সময় দিছস, 1 দিন 2 দিন বা 1 বছর 2 বছর না, মনে হয় 4 বছর তো সময় দিছস এর প্রায় পিছনে। প্রায় 3.5 বছর। হ। হয়তো 4 বছর দেওয়ার করোনার পরে কারণে দেন। বেশি সময় লাগছে আরো। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো সবারই 2 বছর 2.5 বছর, মানে সবাই মারা খাইছে। আচ্ছা, এই গাইলাগালি করিস না, তুই গাইলাগালি করিস না। না, না, ওইটা মানুষজন বুঝবে যে আসলে গালাগালি করতেছি না। ওটা 2 বছর 2.5 বছর সবার জীবন থেকেই নষ্ট হয়েছে। হুম। তুই লাগিয়েছিলি ওই টাইমেও। আমি ওই টাইমের মধ্যে ট্রাই করলাম বিবিএ কমপ্লিট করার। দেন বিবিএ কমপ্লিট করতে করতে 2022 শেষ। এরপরে যেহেতু জার্মানির দিকে আগানো হইলো না, এখন কি করার, বাইরে তো যাওয়ার ইচ্ছা খুব প্রচুর ছিল, হ্যাঁ, প্রচুর আগ্রহ ছিল। হ্যাঁ। এরপরে আইএলটিএস ভর্তি হলাম, দিলাম একবার, খারাপ হইলো। এদিকে জার্মানের জন্য ট্রাই করতেছিলাম, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই। এরপরে তখন থেকেই অ্যাকচুয়ালি জার্মানির কি বলে এম্বাসির যে ডেট, এটা পাওয়াটা খুব মুশকিল ছিল, হ্যাঁ, খুবই কষ্টকর ছিল। 2022-এ আমি ডেট নিলাম এবং এম্বাসি ডেট পেলাম 2024-এর আগস্টে, জুলাই আগস্ট, হ্যাঁ। প্রায় 2 আর বছর ডেট পরে। নিয়েছিলাম 22-এর আগস্টে। হ্যাঁ। তো আমি ইন্টারভিউ দেই 2 বছর হইতে 1 সপ্তাহ আগে, হুম। আর পাসপোর্ট হাতে পাই ইন্টারভিউ দেয়ার মানে 2 বছর 6 দিন 7 দিন পরে। আচ্ছা, এগুলা তো এটা একটা খুবই এগুলা তোর। লং সময়। হ্যাঁ, এখন জার্মানির জন্য আরো এই সময়টা আরো বাড়ছে এখন। এখন প্রায় 2.5 বছর চলে গেছে, প্রায় 27-28 মাস চলতেছে এখন যারা আসতেছে।
আচ্ছা, তোর এই ভিসা প্রসেসিং এর ব্যাপারে বিস্তারিত আমরা একটু পরে তোর কোশ্চেন করতেছি। আর এই চ্যানেল আগে থেকে যারা ফলো করতেছেন এরা মোটামুটি জাপান সম্পর্কে টুকটাক বেসিক ধারণা আছে। তো আজকে যেহেতু আমরা এই পডকাস্টে বা এই চ্যানেলে জার্মান সংক্রান্ত কোনো ধরনের তথ্য দেই নাই, তো হুম, জাপান এবং জার্মানের যেহেতু কম্পেয়ার করতেছি, এই ক্ষেত্রে জাপানের ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত শুধু কি পয়েন্টগুলো বলার চেষ্টা করব এবং জার্মান সম্পর্কে ওর কাছ থেকে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। তো জাপান, তুই প্রথমে ভর্তি হইলি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ কইরা, এরপরে তুই আবার পরবর্তীতে তুই জাপান তো ট্রাই করতে পারতি, কিন্তু তুই জাপান ট্রাই না কইরা তুই জার্মান কেন চুজ করলি? আহ এটা একটা বিষয় হলো গিয়ে তখন যা শিখছিলাম N5-এ হ্যাঁ, মোটামুটি কিছুটা তো শিখছিলাম, একদম যে N5 পুরা পটু ছিলাম বা মুখস্থ ছিল এমনও না। হ্যাঁ। জেএলপিটি পরীক্ষাও দিছিলাম। তুই তো ফার্মগেট থেকে জেএলপিটি ফর্ম আনছিলাম মনে হয় 2000 টাকা দিয়া, কি হ্যাঁ, মারামারি করে ফর্ম আনছিলাম চার হ্যাঁ, পাঁচজন মিলা, হ্যাঁ, মনে আছে এখনো। একটা দিন পুরো নষ্ট হয়েছিল, আর প্রচুর মারামারি হয়েছিল ওই দিনকে। হ্যাঁ। মারামারি বলতে গ্যাদারিং ছিল, কে যাবে আগে, কে ফর্ম আগে পাবে, হ্যাঁ, শেষমেশ ফর্ম পাবে কিনা। হ্যাঁ। এরপরে দেখলাম যে আমার সময় লাগবে আরো, কারণ তুই তো অনেকদিন সময় দিচ্ছ সেটার পিছনে। হুম। এখন যদি আমি মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে আবার সময় দিই, হ্যাঁ। তো দেখা যায় বয়স তো প্রায় হয়ে গেছে, বিয়ে শাদী করি নাই, আরো যদি 3-4 বছর ল্যাঙ্গুয়েজে সময় দিই, হ্যাঁ। বিদেশ আসবো কবে, বিয়ে করবো কবে, আর সংসার করবো কবে। এই জন্য চিন্তা করলাম যে এখন ইজি ওয়ে আইএলটিএস দেই। আইএলটিএস দেওয়ার পরে এরপরে মানে জার্মানির প্রিপারেশন তো মোটামুটি ছিল, হুম। যদি এখানে না হয়তো বাই এনি চান্স, তো আইএলটিএস এর রেজাল্ট দিয়ে হয়তো বা অন্য কোনো দেশে চলে যেতে পারতাম। হুম। এই জন্য একটা ইজি প্রসেস আইএলটিএস, যেটা আসলে আমি মনে করি বেশি একটা সময় লাগে না, যদি ইংরেজিতে একটু পারদর্শী থাকে, যদি বেসিকটা একটু ঠিক থাকে তাহলে বেশি দিন লাগে না। আমার ক্ষেত্রে একটু সমস্যা ছিল, আমার বেসিকটা একটু খারাপ ছিল, যেহেতু আমার সময় লাগছে প্রায়, মানে আস্তে আস্তে আগাইছে 1 বছরের মতো আমার সময় দিছে। হুম। আর যাদের বেসিক ঠিক থাকে এরা 3 মাস, কেউ 2 মাসেও পরীক্ষা দেয়, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, হুম। হুম। এই রিজন আর কি। তো এই যে ব্যাপারটা হইলো, ধর যারা বাঙালি আছে বা বিদেশ যাইতে চায় এরা কিন্তু ছোটবেলা থেকে আমরা মোটামুটি ইংরেজি পড়ালেখা করি, হ্যাঁ। এগুলো কথা বলতে আর হুম, পারি আর না পারি এটা হলো পরের ব্যাপার। কিন্তু আমরা মোটামুটি ছোটবেলা থেকে আমরা প্রত্যেক ক্লাসেই তোর ইংরেজি সাবজেক্টটা থাকে। আর জাপানি ভাষা যেহেতু একদম নতুন, এটা আসলে আয়ত্ত করতে তোর ইংরেজির থেকে সময় একটু বেশি লাগে। এইটা ঠিক আছে। আচ্ছা, এখন তোর কাছে পরবর্তী কোশ্চেন হলো, তুই যে জার্মান গেছস, তুই কি প্রোগ্রামে গেছস? আচ্ছা তোর প্রিভিয়াস কথার একটু আর একটু উত্তর দিই। হুম। মনে কর আমরা কিন্তু ক্লাস একদম 1 থেকে ইংলিশ পড়ি, হ্যাঁ। কিন্তু আমরা যে ইংলিশটা পড়ি ওটার আসলে সত্যি কথা বলতে কোনো ভ্যালু নাই মার্কেটে। আমরা একদম পড়ে হলো গিয়া এখান থেকে একটু ওইখান থেকে একটু, আহ, কেউ, আমাদের এটা স্কুলে পড়ছি, হ্যাঁ স্যারেরা খুব ভালো ছিল, খুব ভালো পড়াইছে ওই টাইমে, বাট তাদের যে পড়ানোর স্টাইলটা ছিল বা ইংলিশ শেখানোর স্টাইলটা ছিল এটা আসলে ঠিক ছিল না, এখন বুঝতেছি আর কি আমার মতে। হ্যাঁ। কারণ আইএলটিএস পরীক্ষা দিতে গেলে ওইখানে কিছু ফর্মুলা থাকে, বা কিছু রুলস থাকে, ওই অনুযায়ী পরীক্ষা দিতে হয়। হ্যাঁ। হ্যাঁ, বা দেখা যায় শুনে শুনে পরীক্ষা দিতে হয়, ওখান থেকে অ্যান্সার খুঁজে বের করতে হয়, তারপরে রিটেনে গেলে রিটেনে ওখানে একদম পয়েন্ট টু পয়েন্ট ওরা শুধু গ্রামার না, হ্যাঁ। স্পেলিং মিস্টেক, একটা কমা, একটা হুম। দাড়ি, হুম। সব কিছু ওরা কাউন্ট করে। তো আচ্ছা, আচ্ছা। এই জন্য আহ, যারা আর কি এ লেভেল ও লেভেল এগুলো শেষ করে হুম। ওদের জন্য এটা খুব ইজি হয়, কারণ ওদের বেসিক এবং দেখা যায় ওরা অ্যাডভান্স লেভেলে সবকিছু বোঝে, সবকিছু পারে। হ্যাঁ। আর আমরা যারা মানে বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, হ্যাঁ। আহ, এদের জন্য একটু কঠিন হয়ে যায় মাঝে মধ্যে। এই হচ্ছে গিয়া মানে তফাৎ, যে আসলে সারা জীবন ইংলিশ পড়ে আসছি, কিন্তু আইএলটিএস পরীক্ষা দিতে গেলে কেন খারাপ হয়। আচ্ছা, এই জায়গায় আমার যেটা আচ্ছা। মনে হয়, আসলে আমরা যখন ইংরেজি পড়ি, এই জায়গায় টিচাররা যেভাবে পড়ায় বা আসলে আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, যে তুই খালি পরীক্ষায় ভালো রেজাল্ট করার লাগেই এই তুই পড়ালেখা কর। হ্যাঁ, তো হ্যাঁ, এটা আসলে যে এটা একটা ভাষা তুই এটাও ঠিক। মনের ভাব প্রকাশ করবি, এই জিনিসটা আসলে আমরা কোনোভাবেই আমাদের সমাজ বুঝতে দেয় না বা আমরা আসলে এইভাবে ছোটবেলা থেকে পড়ি না। যার কারণে দেখা গেল তোর অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলায়, কিন্তু আসলে ওর ইন্ট্রোডাকশনও ঠিক মতো ইংরেজিতে দিতে পারে না। ও কনভারসেশন করবে তো পরের ব্যাপার। হ্যাঁ, এইটা আছে। আরেকটা বিষয় হলো গিয়ে মানুষ দেখা যায়, যেমন আমি ইংলিশে কথা বলতেছি, তুই মোটামুটি ইংলিশটা মোটা পারস না, ঠিক আছে,
আমি 2 লাইন বললাম, তুই আমার হাসি উঠলি, আরে সজীব ইংলিশ কইতাছে, আরে কি কস, হ্যাঁ, না, বেশি এটা পারস। আমাদের সমাজের একটা মানে ঝামেলা, কারণ দেখা যায়। হ্যাঁ, এরকম হেও করি আমরা সবাইকে। হ্যাঁ, হ্যাঁ, যেটা আমিও এক সময় আমার দুই একটা ফ্রেন্ডে আমি বলছি, ঠিক আছে, এরপরে যখন আমি শিখতে আসছি তখন হ্যাঁ, আমি এটা ফেস করছি। এটা আমাদের সমাজের একটা কালচার বলতে গেলে, কেউ একটু কিছু শিখতে গেলে পরে ওইটা আমরা পুল করি, যে তোর দরকার নাই, তুই নিচে আয়, উপর ওঠার দরকার নাই। দেখো ইংরেজি বাড়াচ্ছে। এই আর কি, কারণ এইটাই আর দেখা যায় কি। কিন্তু ধর এই যে অনেকে 2-4 বছর সিরিয়াল দেখা দেখা গেল গ্রামের একটা, মনে কর অশিক্ষিত বলতে স্কুল কলেজে যায় না এই অর্থে, একটা মনে কর আংটি, এও মনে কর হিন্দি বুঝে বা বলতে পারে, কিন্তু দেখা গেল হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। যারা ইউনিভার্সিটি পর্যন্ত পড়া শেষ করে ফেলাইছে, এরপর ও ইংরেজিতে কথা বলতে পারে না, এটার পার্সেন্টেজ খুব বড়। আচ্ছা, তোর কাছে যে কোশ্চেনটা করছিলাম, তুই যে জার্মানে গেছস কি হ্যাঁ, আমার কি ব্যাকগ্রাউন্ড করতাছস? মানে এখন বর্তমানে কি নিয়ে করতেছে আর কি। হ্যাঁ, কি আমি প্রোগ্রামে গেছস এবং কি করতাছস? আমি এখন বর্তমানে আছি ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সে। আমার সাবজেক্ট এটা। ইউনিভার্সিটির নাম হোকসুলা রাইনওয়াল। এটা হলো গিয়া নর্থ সাইডে পড়ছে, নর্দার্ন রাইন ওয়েস্টফেলিয়াতে, হ্যাঁ, যেটা জার্মানির উত্তর সাইডে। একদম বলতে গেলে নেদারল্যান্ড, বেলজিয়াম এই বর্ডারের কাছাকাছি। হুম, তো এখান থেকে নেদারল্যান্ড বেলজিয়াম বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ 40 মিনিট কি 1 ঘন্টা হুম, যদি ট্রেন ধরে যায় আর কি। এই তো এখানের এই স্টেটের সুবিধাটা একটু ভালো, কারণ এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রচুর পরিমাণে। হুম। এজন্য উম, দেখা যায় পূর্ব সাইডে গেলে ওইদিকে যে জার্মান মানুষগুলো আছে এরা একটু কাইন্ডলি, কি বলে, রেসিস্ট বলা যায় আর কি, ঠিক আছে। সবাই না, বাট পূর্ব সাইডের দিকে একটু বেশি। হ্যাঁ, হ্যাঁ। এই পশ্চিম সাইড বা উত্তর সাইড এদিকে একটু কম, আর এই পশ্চিম সাইডে একদমই কম। ও আচ্ছা, আচ্ছা। কারণ এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারপর ইন্টারন্যাশনাল মানুষ হ্যাঁ, প্রচুর পরিমাণে। হ্যাঁ, যেমন আমি যেখানে কাজ করি, ডুসেলডর্ফ, হ্যাঁ। ওখানে একটা এস্টেট আছে, মানে রাস্তা, যে রাস্তাটা পুরোটাই জাপান, জাপানের যে মানুষজন আছে এদের নামে উৎসর্গ করা। আর ওই জায়গাটায় ম্যাক্সিমাম মানুষ, হুম, বলতে গেলে 90% মানুষ জাপানের। হুম। এবং এখানে কিছুদিন আগে একটা ফেস্টিভ্যাল হইলো, গত মে মাসে মনে হয়। হ্যাঁ, ওটা ছিল জাপান ট্যাগ, মানে জাপান ডে। হ্যাঁ, ওটা একটা হলিডে ছিল জার্মানিতে। হ্যাঁ। আর ওটা ওরা উদযাপন করে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে। এইখানের মানুষজন উদযাপন করে, আর দেখা যায় ইন্টারন্যাশনাল যারা আছে তারাও, জাপানের যারা আছে, মানে সবাই মিলে এটা উদযাপন করে। তো ওই দিনকে ভালোই ছিল, অনেক উম কি বলে আতশবাজির প্রদর্শনী ছিল, খুব হুম। সুন্দর ছিল আর কি। ওইদিনকে ডিউটি ছিল, ডিউটির মাঝে ব্রেক ব্রেক টাইমে গিয়ে পরে ওটা একটু দেখে দেখে পড়ে আসছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তুই তুই কিন্তু কোশ্চেন থেকে তুই অন্যদিকে সইরা গেছস। টোটাল তুই যে ভিসা প্রসেসে গেছস, হ্যাঁ, যে স্টুডেন্ট ভিসায়, তুই স্টুডেন্ট ভিসার টোটাল প্রসেসটা তুই আমাকে একটু বিস্তারিত ক। শুরু থেকে এটা তো তো জিজ্ঞেস যাওয়া করছ না, পর্যন্ত জিজ্ঞেস বা করছস আমারে ইউনিভার্সিটির আমার ক্লাস সাবজেক্ট পর্যন্ত। কি। আর তোর কইছি আচ্ছা, আচ্ছা হইছে, তুই কত তোর ভিসার সংখ্যা তো তুই শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল প্রসেসিংটা তুই মোটামুটি একটু ব্রিফিং কর। আচ্ছা। আমি তো অলরেডি বলছি যে আমি কখন ডেট নিয়েছি, 2 বছর আগে। 2 বছর আগে বলতে 2022-এ, আর আমি আসছি 2024-এ। হুম, তো এই সময়টা আসলে আমি কাজে লাগাইছি, আমার মাঝখানে আইএলটিএস দিছি। হুম। আর আহ, এই সময়টা একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল যখন তখন দেখা যায় 1.5 বছর হয়ে গেছে, আর 6 মাসের মধ্যে আমার এম্বাসি ডক আসতে পারে। এম্বাসি ডক আসে না, আসে না, আচ্ছা, এই আচ্ছা, আসলো এই আসলো দাঁড়া, এরকম। দাঁড়া, তোর আমি একটু পজ কইরা আগে আমি জাপানের সম্পর্কে তোর আমি একটু ধারণা দিই। তুই তো ভুলে গেছিস মনে হয়। এই জায়গার ব্যাপারটা হলো, এই জায়গায় অধিকাংশ স্টুডেন্টই আসে, ধর 30 থেকে 35% স্টুডেন্ট যারা মানে বাংলাদেশি যারা আসে, এরা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে। তো এটা টোটাল 4টা সেশন আছে। অক্টোবর সেশন, প্রথম সেশন হলো তোর জুলাই, এপ্রিল সেশন। এর পরবর্তী জুলাই, অক্টোবর এবং জানুয়ারি 4টা সেশন। সব থেকে বড় সেশন হইলো তোর এপ্রিল এবং অক্টোবর। হ্যাঁ, তো কেউ যদি যাইতে চায় যে আমি এপ্রিল সেশনে যাইতে চাই, এর মনে কর 6-7 মাস আগে তোর স্কুলের ইন্টারভিউ হয়। তো ও যে কোনো একটা এজেন্সির মাধ্যমে স্কুলে ইন্টারভিউতে ও বসে। স্কুলে যদি ইন্টারভিউতে হ্যাঁ, টিকে, এর পরবর্তীতে সব ডকুমেন্ট ওই এজেন্সির মাধ্যমে ও জাপানে পাঠায়। জাপান থেকে ইমিগ্রেশন থেকে সিওই, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, এইটা যদি ওর ডকুমেন্ট যাচাই বাছাই কইরা মনে হয় যে না ও আসলে এটা পাওয়ার যোগ্য, ইমিগ্রেশন স্কুলে দেয়, স্কুল ডকুমেন্টগুলা বাংলাদেশে পাঠায়।
এর পরবর্তীতে ও হইলো স্কুলের এর মধ্যে আবার টিউশন ফি পাঠায়। পাঠানোর পরে স্কুল হইলো সব ডকুমেন্ট বাংলাদেশে পাঠায়। এরপরে বাংলাদেশের ডকুমেন্ট আরো কিছু কয়েকটা ডকুমেন্ট নিয়ে এরপরে এম্বাসিতেও আ তোর ইন্টারভিউর জন্য যায়। ইন্টারভিউ হইলে তো ভালো, আর না হইলেও তো অনেকে ভিসা পাওয়া যায় ইন্টারভিউ ছাড়াই। এর পরবর্তীতে ও জাপানে চইলা আসে। এই হলো তোর জাপানের শর্টকাট প্রসেস। তো তোর ওই জায়গার টোটাল প্রসেসটা কি? এরকম কি কোনো সেশন বা কোন জায়গা থেকে শুরু করতে হয়? কি প্রসেস? তুই একটু ভাইঙা কও। ওইটাই আমি বলতেছিলাম, এখন সব থেকে বড় বিষয় হলো গিয়ে এম্বাসি ডেট পাওয়া। আচ্ছা, কারণ এটা তো ১ম এ কি তোর এম্বাসি এম্বাসি ডেট ডেট পাইলে নিতে হয়? তুমি এখন ওইটাই করা লাগে সব থেকে প্রথমে। আচ্ছা, কারণ এম্বাসির এখন ডেট আপাতত বন্ধ। হ্যাঁ, আমি যতদূর জানি আপাতত বন্ধ করে রাখছে, কারণ অ্যাপ্লিকেন্ট প্রচুর পরিমাণে হয়ে গেছে। অলমোস্ট মনে হয় যে এখন 70,000, মানে 70,000, হ্যাঁ, 70,000 অ্যাপ্লিকেন্ট আছে, 70,000-এর উপরে। হুম, এই জন্য ওরা কিছুদিন আগে বন্ধ করছে। হুম, এখন শুধু যারা পিএইচডি করতে আসবে বা যারা স্কলারশিপ হোল্ডার, হুম, যেমন এখানে বড় বড় দুইটা একটা স্কলারশিপ আছে ইরাসমাস মুন্ডাস, হ্যাঁ, আরো কয়েকটা আছে আমার খেয়াল নাই, আর ইউনিভার্সিটি ভিত্তিক কিছু স্কলারশিপ আছে। হুম, হুম। এইগুলো যদি কারো থাকে তাহলে ওদের ডেট দিবে খুব তাড়াতাড়ি, হয়তো 1 মাস আচ্ছা, 2 মাসের এই মধ্যে। জায়গায় আমার কাছে কিন্তু একটা জিনিস মানে মাথার উপর দিয়ে যাইতাছে যে এই জায়গায় তুই আসলে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাস, কি সাবজেক্ট নিয়ে পড়বি, এইগুলা তুই ডিসাইড করার আগেই তুই এমবাসি ডেট নিবি। ব্যাপারটা কেমন না? তুই আমার একটু খুইলা ক। এটার কারণ হলো গিয়ে ওই যে কোভিডের সময় প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা পড়ছে, হুম, বাট তাদের কার্যক্রম চালু ছিল না। হুম। এরপর ওইটা আস্তে 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 বাড়তে এখন 70,000-এর উপরে। আচ্ছা, এখন তো ধর আমি এটা যখন এমবাসিতে যোগাযোগ করলাম যে আমি ইন্টারভিউর জন্য ডেট নিতে চাই, তখন কেউ আমারে কোশ্চেন বা ডকুমেন্ট চাইবো না যে তুই কোন ইউনিভার্সিটিতে যাইতে চাইতাছস, কি পড়ালেখা করবি, তুই কি এর লেগে ডেট নিবি? না, এটা ওদের পোর্টালে শুধু যখন ডেট নেওয়া যেত তখন হ্যাঁ, অপশন ছিল তুমি কি পিএইচডি করতে যাবা নাকি ব্যাচেলর নাকি মাস্টার্স। হুম, হুম, অপশন থাকতো যে তোমার ইউনিভার্সিটির এখন পর্যন্ত কোনো অফার লেটার আছে কিনা হুম, হুম, বা নাই, এই দুইটা অপশন। হুম, হুম, তো এগুলোর মধ্যে ইউনিভার্সিটির মানে সে কোন প্রোগ্রামে যাবে, মাস্টার্স পিএইচডি বা ব্যাচেলর, এটা সিলেক্ট করতো। আর যদি অফার লেটার থাকতো দেন অফার লেটার দিত, না থাকলে বলতো নাই। হুম, হুম, ওইটা সাবমিট করলে দেন ওনার একটা ডেট দিত হুম, হুম, যে কবে ডেট পাবে। হুম, হুম, ঠিক আছে, মানে ডেট দিত না, ওখানে লেখা থাকতো যে আগামী 24 মাসের একটা ওয়েটিং পিরিয়ড চলতেছে, হুম, হুম, 24 মাসের পরে হয়তো বা আপনি ডেট পাবেন। হুম, হুম, আমাকে বলছে 12 মাস, হুম, হুম। তো আমি পাইছি গিয়া 2 বছর পরে। বাপরে বাপ! বিশাল লং টাইম। হ্যাঁ, আমাকে ওরা মেইলে মেনশনই করে দিছে এখন 12 মাসের ওয়েটিং পিরিয়ড চলতেছে, হুম, হুম, তোমার হয়তো আরো বেশি লাগতে পারে। হ্যাঁ, আমি হ্যাঁ, 2 বছর, একদম 2 বছর পরে গিয়ে পাইছি। আর এখন ওয়েটিং পিরিয়ডটা বন্ধ, মানে ওয়েটিং পিরিয়ড বলতে অ্যাপ্লিকেশনটা বন্ধ, ডেট নেয়ার। হ্যাঁ, কিন্তু ওয়েটিং পিরিয়ড চলতেছে 27, 28, 29 এরকম, এত মাস আর কি। হ্যাঁ, যারা এই 28 মাস আগে ডেট নিছে যে আমি জার্মান যেতে চাই, তখন হয়তো বা তাদের হাতে কোনো কিছু ছিল না। হুম, হুম, না ছিল ইউনিভার্সিটি অফার লেটার, না অ্যাডমিশন লেটার, না কোনো ব্যাংক ব্যালেন্স, হুম, হুম, কিছুই লাগে না তখন। কারণ এটা ওনারা জানে যে এখন ক্রমাগত সময়টা বাড়তেছে, হুম, হুম, এই জন্য তাদের কোনো ইনফরমেশন দরকার নাই। শুধু ইনফরমেশন দরকার যারা পিএইচডি করবে, যদি এরা সাবমিট করে হ্যাঁ আমি পিএইচডি করতে যাব বা আমার স্কলারশিপ আছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। তাদেরকে মানে দ্রুততম সময়ের মধ্যে তাদের ডাইকা পেপার টেপার এগুলা সবকিছু দেখা দেন যদি ঠিক থাকে তাহলে ভিসা দিয়ে দেয় এই। আচ্ছা, তাহলে তোর আর ১ম ব্যাপারটা হইলো তোর কাজ করে দুইটা জায়গায় এখন কাজ করে। ব্যাচেলর যাদের আছে এদের কাজ করে হলো গিয়ে এম্বাসি, হ্যাঁ, হ্যাঁ। আর বিএফএস কাজ করে মাস্টার্স স্টুডেন্টদের জন্য। আচ্ছা, আচ্ছা। তাইলে তোর ১ম হইলো গিয়া এমবাসি থেইকা তোর স্লট নিতে হইব যে আমি তোর ইন্টারভিউ দিতে হ্যাঁ, চাই। তো ওই জায়গা থেকে এমবাসি থেকে তোর একটা ডেট দিব যে হয়তোবা ১২ মাস, ১৩ মাস, ১৪ মাস পরে তুমি সিরিয়াল পাবা। হ্যাঁ? এখন তুই ধর একটা সিরিয়াল পাইলি যে মেসেজ পাইলি যে তোর ১ বছর পরে তোর আ ওই সময় তোর ইন্টারভিউ ডাক আসবে। এর এখন তুই এই স্লটটা পাওয়ার পরে তোর প্রসেসিং কি? তুই ইউনিভার্সিটিতে ডকুমেন্ট যে পাঠাস স্লট, হ্যাঁ এইটার স্লট প্রসেসিং এভাবে এভাবে মানে ওনারা দেয় না। ওনারা স্লট দেয় এখন, মনে কর যে এরা সবসময় চলে আসছে এরকম যে যারা সিরিয়াল আছে হ্যাঁ, এদের ফেসবুকে বিশাল বড় একটা গ্রুপ আছে, হ্যাঁ, সবার মিলে সিগবা, আরেকটা কি যেন আছে, ওইটা রিসেন্টলি অথবা 6 মাস আগে খুলছে। হ্যাঁ,
দুইটা অনেক বড়। হুম হুম তো ওইখানে 2023 সালের জানুয়ারিতে কারা অ্যাপ্লিকেশন নিছে, হুম হুম সবাই একটা গ্রুপ আছে মেসেঞ্জার বা হুম হোয়াটসঅ্যাপ। হুম এরপরে প্রত্যেকটা মাসের একটা মানে সিরিয়াল আছে। হুম হুম এখন কোন মাস চলতেছে, এখন হয়তো বা 23শে ডিসেম্বর বা জানুয়ারি চলতেছে। হ্যাঁ হ্যাঁ তো ওনারা জানে যে নেক্সট ডে কাদের মানে ডাক আসবে, হ্যাঁ হ্যাঁ কাদের এম্বাসি থেকে মেইল করবে যে তোমরা তোমাদের ডকুমেন্ট সাবমিট করো। তো ওই অনুযায়ী একটা সময় হাতে রাখা মানুষজন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তারপরে ব্যাংকের টাকা জমা দেয়, আর যতই কাগজপত্র লাগে এগুলো আর কি আচ্ছা অ্যারেঞ্জ করে আর কি। ইউনিভার্সিটিতে তুই যে অ্যাপ্লিকেশন করবি এরপর ওই জায়গা থেকে অফার লেটার পাবি বা এই প্রসেসিংটা তুই একটু বল। এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কোনো বেতন নাই, শুধু একটা সেমিস্টার ফি, যেটা মানে আমাদের ভালোর জন্য আমরা পে করি। হুম হুম ওরা 6 মাসের জন্য একটা টিকিট দিয়ে দেয়, হুম হুম যেটার জন্য পাবলিক ট্রান্সপোর্ট, হ্যাঁ হ্যাঁ পাবলিক বাস, ট্রাম, ট্রেন, সবকিছু ওই টিকিটের মাধ্যমে। আচ্ছা আচ্ছা 6 মাসের মধ্যে আহ মানে কোনো ভাড়া ভাড়া দেওয়া লাগবে না, যদি না আমি ফার্স্ট আর ট্রেনে উঠি হ্যাঁ বা এয়ারে উঠি। এছাড়া সবকিছু মোটামুটি ওইটার মধ্যে কাভার। আর এছাড়া তেমন কোনো খরচই নাই ইউনিভার্সিটিতে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ডিপেন্ড করে কিছু কিছু সাবজেক্ট, কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটিতে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো খুবই হায়ার লেভেলের, এগুলোর টিউশন ফিও খুব মানে প্রচুর আর কি। দেখা যায় বাৎসরিক কিনা 30-35 হাজার ইউরো। এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে, তাও খুব কম, হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি। আর প্রাইভেট ইউনিভার্সিটির কথা আলাদা, কারণ আচ্ছা তাদের টাকা এই দিতেই যে হবে। এই যে কিন্তু ব্যাপারটা আমি ক্লিয়ার না। তুই ইউনিভার্সিটি মনে কর একটা চুজ করলি যে এই ইউনিভার্সিটি যাইতে চাস, তুই এটা অ্যাপ্লাই করবি কেমনে? এটা কি তুই অনলাইনের মাধ্যমে নিজেই করতে পারোস নাকি কোনো এজেন্সি ধরতে হয়? এটা সিস্টেমটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তোর প্রথম হলো গিয়ে ইউনিভার্সিটি আমরা যে অ্যাপ্লাই করি, হ্যাঁ এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট নিজে করে। আচ্ছা সেলফ মানে সেলফ ডিপেন্ডেন্ট আর কি, যেরকম বলা যায় যে সেলফ নিজে। আমি আমি আমারটা নিজে করছি। হ্যাঁ এরকম দেখা যায় 99% নিজেরা করে, হুম যারা অফিস করে, যাদের ব্যবসা আছে, বা নিজেরা কোনো চাকরিতে আছে, তারা হুম হয়তো বা কোনো এজেন্সির মাধ্যমে করায়। হুম বাট 99% স্টুডেন্ট নিজেরা করে। হুম ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির পোর্টালে অ্যাপ্লাই করে, বা একটা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করে যেখানে হুম পেমেন্ট লাগে। হুম আর ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাপ্লাই করলে ওইখানে দেখা যায় 95% ইউনিভার্সিটির কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। আচ্ছা আচ্ছা আর অ্যাপ্লিকেশন ফি যাদের আছে ওটাও তেমন একটা বেশি না, দেখা যায় অ্যাপ্লিকেশন ফি কত? 30 ইউরো। অ্যাপ্লিকেশন ফি দেখা যায় 30 ইউরো, 70 ইউরো এরকম, আচ্ছা সর্বোচ্চ আচ্ছা 70 ইউরো। বুঝতে পারছি। আচ্ছা এখন তুই যখন ইউনিভার্সিটির যে তোর ওদের ওয়েবসাইট আছে বা পোর্টালের মাধ্যমে তুই যখন অ্যাপ্লিকেশন করবি তোর এই জায়গায় প্রোগ্রাম ভিত্তিক কি কি ডকুমেন্ট সাবমিট করা লাগে? প্রোগ্রাম ভিত্তিক এটা ডিপেন্ড করে যে ধর আসলে তুই তুই কি আচ্ছা, এখন প্রথমে আমরা দেখি। কি প্রোগ্রামে গেছিস? তুই আর কি মাস্টার্স করতেছস? হ্যাঁ, মাস্টার্স করতেছি। আচ্ছা তো মাস্টার্স মনে কর যে প্রোগ্রামের জন্য আমি কি কি ডকুমেন্ট লাগে? ডিপেন্ড করে সাবজেক্ট টু সাবজেক্ট আর কি, ভ্যারি হ্যাঁ করে। মনে করেন আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমার হুম সাবজেক্ট চুজ করতে হবে আমার বিজনেস ব্যাকগ্রাউন্ডের কোনো একটা, নাহলে আমি অফার লেটার পাবো না। হুম ওই যে ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে আমি অ্যাপ্লাই করব, হুম হুম এর ক্রাইটেরিয়া, এর যে সাবজেক্ট গুলো আছে, এর সাথে আমার ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট যদি মানে ম্যাক্সিমাম মিলে যায়, আচ্ছা আচ্ছা বা দেখা যায় 50-50, হুম তাহলে একটা সম্ভাবনা থাকে। আর যদি একদমই না মেলে, তাহলে ওরা অফার লেটার দিবে না। তারপরে ডিপেন্ড করে ব্যাচেলরের আমার রেজাল্ট কেমন ছিল। হুম ওই রেজাল্টের উপরে খুব ভালো জোর দেয় ওরা। দেখা যায় আইএলটিএস খুব কম আছে, 5.5 আছে, বাট রেজাল্টটা খুব ভালো, ওর অফার লেটার আছে। হুম হুম কিন্তু দেখা যায় রেজাল্ট খারাপ, আইএলটিএস খুব ভালো, ওর অফার লেটার নাই। তো বুঝতে পারছি। ব্যাচেলরের রেজাল্টটা এটা খুব আহ, মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এটা খুব আর কি, ওরা জোর দেয় ব্যাচেলরের রেজাল্টের উপরে। এই আর আর কি। আচ্ছা জাপানের ক্ষেত্রে যখন ডকুমেন্টগুলো সাবমিট করে ও যখন ফাইল প্রসেস করে ওর দুইটা ব্যাপার আসলে আমি যে টুকটাক ফাইল প্রসেস করতে আসি, একটা হলো তোর জাপানি ল্যাঙ্গুয়েজ লেভেল ওর কোন পর্যন্ত আছে এইটা, আর দুই নাম্বার হলো ওর যে স্পন্সর ওর ব্যাংকের কি অবস্থা। এই দুইটা ব্যাপার হলো জাপানের ক্ষেত্রে। আর জার্মানে তুই যেটা বলতেছিস যে আসলে ওর অনার্সের যে রেজাল্ট এটার কি অবস্থা এর উপরে ডিপেন্ড করে। এই জায়গায় মোটামুটি হ্যাঁ, কি পয়েন্ট থাকলে ধর যে 3.5 3.6 মানে কোন পয়েন্টটা থাকলে মনে হয় যে না ও যেই জায়গায় অ্যাপ্লাই করবো এটা আসলে মোটামুটি একটা সাবজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে?
যেমন বাংলাদেশে যদি 3 পয়েন্ট থাকে হুম আউট অফ 4, এটা জার্মান মেবি 2.4। আচ্ছা তো জার্মানিরা, আমরা যেমন আমাদের 4 যেমন হায়ার, হ্যাঁ ওদের হলো 1 হলে গিয়ে হায়ার, হাই আর কি। হ্যাঁ তো আমাদের 3 পয়েন্ট থাকা মানে ওদের এখানে 2.4 বা 2.4547 এমন, মানে আচ্ছা টু আচ্ছা পয়েন্ট ফাইভ হ্যাঁ আর হ্যাঁ 2.5 থাকা মানেই হুম যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। হুম আহ, তারপরও কিছু কিছু ইউনিভার্সিটি ওরা মেনশন করে যে যে আমার লাগবে 2.3 বা 2। হুম এটা খুবই কম, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 2.5 হলেই অ্যাপ্লাই করা যায়, আর তেমন কোনো সমস্যা হয় না। আর বুঝতে যে পারছি ল্যাঙ্গুয়েজের বিষয়টা বললি, এইখানেও ওইটা আছে। হ্যাঁ যদি আমি হাউস বিল্ডিং করতে আসি, হাউস বিল্ডিং বলতে এখানে মানে কারিগরি যে একটা শিক্ষা আছে, হুম যে হাতে কলমে শিখাইবে, যেমন অটোমোবাইল হুম বা মনে কর আর কি আছে, সিভিল, মানে হাতের যে কাজগুলো এগুলো ওরা শিখাবে, এগুলো হলো হাউস বিল্ডিং বলে এটাকে। হুম তো এইটার জন্য আমার B2 কমপ্লিট করতে হবে। আচ্ছা জার্মানির ল্যাঙ্গুয়েজের হলো গিয়ে 6টা ধাপ আছে: A1 A2, B1 B2, হ্যাঁ আর হলো গিয়ে C1 C2। হ্যাঁ তো B1 থাকলে মোটামুটি হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করা যায়, বাট B2 থাকাটা আমার কাছে মনে হয় যে মানে সবাই বলে আর কি, B2 থাকাটা সেফ সেফ জোন। তো আমি যেহেতু আসছি ইংলিশ কোর্সে, আমি আইএলটিএস দিয়ে আসছি, আমি ল্যাঙ্গুয়েজের কোনো কিছুই করি নাই, হুম কিন্তু আমি চলে আসতে পারছি। কিন্তু জাপানের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ লাগবেই করতে হবে, তারপরে যেতে হবে। হ্যাঁ আর আমি এখানে আসছি আইসা, এখন আমি ল্যাঙ্গুয়েজ করতেছি, আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি ল্যাঙ্গুয়েজ করতেছি। হুম তো হুম এটা মোটামুটি তোর এখান থেকে একটু ইজি এই বিষয়ে। কিন্তু যদি প্রসেসিং এর বিষয় বা এম্বাসি ফেস, কাগজপত্র, এগুলোর কথা যদি বলি, তাহলে জাপান খুবই কম সময়ের মধ্যে যাওয়া যায় উম, যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে। কম সময় কি তাও তো মানে মিনিমাম 10 থেকে 12 মাস সময়ের মিনিমাম ধরে রাখা যায় এটা এই এটা খুবই কম, কারণ তুই এই টাইমটা তুই ইয়াতে দিতে পারতেছিস, ল্যাঙ্গুয়েজে তোর সময় দিতে পারতেছিস। হুম আর যারা যেমন আমি 2 বছর বসেছিলাম, আমি যদি হুম আইএলটিএস করছি, সত্যি কথা বলতে তেমন কেউই বলে না যে ভাই ল্যাঙ্গুয়েজ একটু শিখো, একটু শিখলে একটু কাজ হবে, তাইলে কেউ বলে নাই। বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট জার্মানে যায় ওরা কি আসলে অধিকাংশ বলতে বিশাল একটা পার্সেন্টেজ তোর আইএলটিএস কমপ্লিট করেই যায় জার্মানি ভাষা শিখে না ম্যাক্সিমাম স্টুডেন্ট, হ্যাঁ, আয়সা তারপরে শিখে। আচ্ছা যেমন আমি এখন শিখতেছি, কারণ চলতে ফিরতে লাগতেছে, টুকিটাকি 2 একটা পারি, কি পারস কিন্তু তুই এদিকে হচ্ছে না। টুকিটাকি মনে কর যে আহ কেউ, যেখানে কাজ করি ওখানে যদি কেউ আসে, হ্যাঁ একটা লাইন বললো, ঠিক হুম আছে, আমি 2টা 3টা ওয়ার্ড আমি বুঝলাম, বাকিগুলো আমি বুঝলাম না, কিন্তু কি কি বলতে চাইতেছে বা কি চাইতেছে এটা আমি বুঝি। হ্যাঁ এনশুল্ডিং এনশুল্ডিগুম। ভিগেইট ভিগেইস পড়ছস তুই ও ভিগেটস ইয়েস, ডাঙ্কে শুম্বুদা, থ্যাংক দূর ইউ। বুদা দূর বুদা আচ্ছা তাহলে মূল ব্যাপার হলো আসলে আইএলটিএস তুই যেটা প্রথম দিক থেকে বলছিলে বা এখন যে জিনিস উল্লেখ করলি যে আইএলটিএস ও যদি করে ওর ক্ষেত্রে দেখা গেল জার্মান হইলো না অন্য কান্ট্রি ওর অপরচুনিটি থাকে কিন্তু যে হ্যাঁ, আসলে জাপানের ব্যাপারে ওর মনে কর যে না আমি জাপানে যাবো আমার যতটা সময় লাগুক আমার যত পরিশ্রমী হোক এরম যদি মনে করো টার্গেট থাকে তাহলে জাপানি ভাষা শেখাটা আমার মতে খুবই ভালো হ্যাঁ ও দুইটা কাজ করতে হ্যাঁ, পারে এটা যদি জাপানের পছন্দ থাকে জাপানি ভাষা পাশাপাশি ও আইএলটিএস একটু সময় দিতে পারে এই কারণ প্রত্যেকদিন 1-1.5 ঘন্টা কইরা যদি জাপানি ভাষা এবং 1-1.5 ঘন্টা কইরা তোর আইএলটিএস এর সময় দেয় বা ইংরেজির প্রতি সময় দেয় 6 মাসে কিন্তু মোটামুটি বেসিক শিখা ফেলাইতে পারবো এইখানে আচ্ছা এই হ্যাঁ তোর, আমি এইখানে যখন অ্যালফাবেট পড়তেছি বুঝছস, আ হ্যাঁ বে সে ডে, আমার আমার কি মনে হয় জানাস? কি মনে হয় আরে আহ, ইয়াতে পড়ছিলাম না, মানে জাপানে যে ইয়া পড়ছিলাম না, খারা আমি মনে করতেছি, ক দাঁড়া দাঁড়া, এই এই, আহ, প্রথম ওয়ার্ডটা কত ল্যাঙ্গুয়েজে ইয়ার, আ মানে অ্যালফাবেটের? আ আ বে সে ডে ই এফ কে। দূর হালা না আ ই না না উ না, দাঁড়া এ আমি ও মিক্স করে নিয়েছি, হ্যাঁ,
মনে পড়ছে, এবার মনে ক পড়ছে। ক ক আহ, দুইটা বুঝছো, আমার মনে হয় যে কিছুটা সিমিলার, বুঝছো, আমার মিক্স করে লাই। আমি প্রথম হুম যেদিনকে পড়ছি, হুম দুইবার পড়ার পরে হুম আমি জার্মান মানে জাপানিজটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা হুম, ভাই কি যে একটা মানে আহ খারাপ সিচুয়েশন, বুঝছো। পড়তেছি বুঝতে পারছি। জার্মান অ্যালফাবেট, আসতেছে জাপান। এটা ভালো। আচ্ছা, তুই প্রসেসিং এর যেই ব্যাপারটা বলতেছিলে ওই জায়গায় আরো একটু ক্লিয়ার হওয়া দরকার। এই জায়গা হইলো তুই মনে কর স্টুডেন্ট ফাইল নিজেই প্রসেস করতেছস বলতে তুই ওই জায়গায় ওদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করলি। তো অ্যাপ্লাই করার পরে মোটামুটি তোর রেজাল্ট জানায় কতদিন পরে যে না আসলে তুই এই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছস, তুই এটার জন্য আসলে অ্যাপ্লিকেবল বা ওই যে তোর অফার লেটার বা যেটা দেয় এইটার প্রসেসিংটা কি হ্যাঁ, ওরা জানায় কতদিন পরে? এখানে ইনটেক দুইটা, একটা হলো গিয়ে তোর সামার, উইন্টার। হ্যাঁ। তো সামার শুরু হয় তোর উম, বছরের শুরুতে, হুম এপ্রিলের দিকে, হুম মার্চের দিকে। আর অক্টোবরে শুরু হয় উইন্টার। আচ্ছা তো এর অ্যাপ্লিকেশন শুরু হয় মনে কর যে কিছু কিছু ইউনিভার্সিটি 6 মাস আগে, হুম কিছু কিছু ইউনিভার্সিটি 3 মাস আগে। আচ্ছা অ্যাপ্লিকেশনের ডেট থাকে 1.5 মাস থেকে 2 মাস সর্বোচ্চ। হ্যাঁ অ্যাপ্লিকেশন করলাম আমি, হুম ওই অ্যাপ্লিকেশনের সময় যাওয়ার 4 সপ্তাহ, মানে 1 মাসের মধ্যে রেজাল্ট দিবে। আচ্ছা তাহলে ব্যাপারটা কি ধর যে ইউনিভার্সিটি গুলো 6 মাস আগে থেকে তুই অ্যাপ্লিকেশন করতে পারোস, হ্যাঁ অ্যাপ্লিকেশন তুই 6 মাস আগেই করলি, তোর কোর্স মনে কর শুরু হইব এপ্রিলের 1 তারিখ থেকে, তাহলে ওরা রেজাল্ট দেয় কবে? আমি তোকে বুঝাই ভালো করে। আচ্ছা ডেট মনে অনুযায়ী কর কত তুই অক্টোবর আবার সেশন, আবার ক্লিয়ার করে রাখো। অক্টোবর সেশন আমি ধরতে চাইতেছি। ওকে ধরো অক্টোবর সেশন। উইন্টার, ঠিক আছে, ওকে উইন্টার ধরতে চাইতেছি। হুম কিছু কিছু ইউনিভার্সিটি মনে কর অ্যাপ্লিকেশন শেষ হবে জুলাইয়ের 15 তারিখে, হুম ওটা শুরু হয়েছে মে মাসে। হুম 1 মাস। আবার কিছু কিছু মে ইউনিভার্সিটি জুন মে জুন 2.5 মাস। 2.5 মাস থাকে কেমন, মে জুলাইয়ের জুন পনেরো 2 মাস? তারিখে জুলাইয়ের 15 তারিখে। ও আচ্ছা 2.5 মাস, হ্যাঁ গেল। হ্যাঁ, আবার কিছু কিছু ইউনিভার্সিটি ওই সেম ইনটেকের জন্যই হ্যাঁ এপ্রিলে তোর পোর্টাল খোলে। হ্যাঁ এপ্রিলে পোর্টাল খুলে এপ্রিল মে, মে মাসের শেষে বা জুনের 15 তারিখে ওরা ক্লোজ করে দেয়। ওকে মানে 2 থেকে সর্বোচ্চ 2.5 মাস। হ্যাঁ ওই এক ইনটেকের জন্য কেউ আগে দিতেছে, হুম কেউ একটু পরে দিতেছে। তো এক একটা ওই টাইমের মধ্যে ইউনিভার্সিটির উপরে অ্যাপ্লাই করতে ডিপেন্ড হবে। করে। হ্যাঁ, ওই টাইমের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ দেন ওই টাইম যাওয়ার 28 দিনের মধ্যে, মানে ওদের আসলে অ্যাকসেপ্ট করছে কিনা বা করে নাই এটা হ্যাঁ জানাই দিবে। আচ্ছা তাহলে তোর অ্যাকসেপ্ট করলে তো ডেট অফার লেটার শেষ সহ হওয়ার দিয়ে দিবে। 28 দিনের মধ্যে রেজাল্ট দিলে এটা ঠিক আছে। এখন তোর সেশনের যে ক্লাস শুরু হয় এইটার তাহলে কতদিন আগে? 2 মাস আগে? মানে বুঝি নাই। অক্টোবর সেশনের রেজাল্ট, তুই অক্টোবর হ্যাঁ, সেশনের জন্য অ্যাপ্লাই করলি, এটার তাহলে রেজাল্ট দিব তোর 1.5 মাস আগে না 2 মাস আগে? না এই যে এটা তো ডিপেন্ড করে তোর ওই যে অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে শেষ হবে। কোনোটায় মেতে শেষ হইলো, মেতে শেষ হইলে জুনের মনে কর যে শেষে বা জুলাইয়ের প্রথমে তোর রেজাল্ট দিছে। হ্যাঁ হ্যাঁ আগস্ট সেপ্টেম্বর, অক্টোবরে তো শুরু হলো ক্লাস। উম, মানে 2 মাস আগে, কোনোটা 1.5 মাস আগে। হ্যাঁ। এই আর জাপানের ক্ষেত্রে তোর এই যে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি এটা একটা মেয়াদ থাকে বুঝছস, যে এই মেয়াদের মধ্যে তুই যদি টিউশন ফি না পাঠাস। আচ্ছা এই যে পয়েন্টটা বলি যে জাপানের ক্ষেত্রে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে অথবা ইউনিভার্সিটিতে প্রোগ্রামের জন্য আসে, এই জায়গায় কিন্তু তোর অধিকাংশ জায়গায় ম্যাক্স স্কলারশিপ আছে, আরো কয়েকটা স্কলারশিপ আছে, এগুলো বাদেই বড় পার্সেন্টেজ হইলো ওরা আসলে প্রাইভেট বলতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যেগুলো এগুলো প্রাইভেটই, তো টিউশন ফি দিতে হয়। তো টিউশন ফি এগুলো আসলে স্কুল বেদে ডিপেন্ড করে বা ইউনিভার্সিটির বেদে ডিপেন্ড করে। তো এবার সে ধরতে পারো যে 6 লক্ষ ইয়েন থেকে শুরু কইরা 10 লক্ষ ইয়েন পর্যন্ত এর মধ্যে তোর একটা অ্যামাউন্ট হইব, হ্যাঁ। হ্যাঁ, তো প্রথম ব্যাপারটা হলো এই জায়গায় টিউশন ফি দেওয়া লাগে। আর 2 নাম্বার হইলো এই যে সিওই অফার লেটার যেটা, এটা একটা মেয়াদ থাকে যে এই মেয়াদের মধ্যে তুই যদি টাকা না পাঠাস টিউশন ফি না দেস তোর এটা ক্যান্সেল হয়ে যাইব। এখন কোশ্চেন হলো তুই কিন্তু আগে একবার বলছিলে যে না তোর ওই জায়গায় অধিকাংশ স্কুলে তোর টিউশন ফি দেওয়া লাগে না, ব্যাপারটা হুম, ক্লিয়ার। এখন অন্য একটা ব্যাপার হলো তোর মনে কর ওই স্কুলে তোরে অ্যাকসেপ্ট করলো, কিন্তু এই যে বাংলাদেশের একটু আগে কইতাছিলি যে 2023-এর যারা অ্যাপ্লাই করছে ওদের এখন ইন্টারভিউ চলতেছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে যারা মনে করে এখন অ্যাপ্লাই করতেছে বা ধর এই মাসের মধ্যে কেউ একজন সাপোজ ও স্কুল থেকে ওরা বলছে হ্যাঁ তুমি আমার এই যে পড়াশোনার জন্য আসলে অ্যাকসেপ্ট করছি তুমি ইন্টারভিউ দাও, এই যে কি কোনো ডেটমেট কাজ করে না?
এটা আসলে ওই যারা ওয়েট করে হ্যাঁ ওরা আসলে বুঝতে পারে, বুঝছস, যে আমার আমি যে সিরিয়াল আছি, কারণ ওই সিরিয়াল তো কাউন্ট করা হয়, সবাই হ্যাঁ গ্রুপে কাউন্ট করে। হ্যাঁ এটা সিরিয়াল থাকে যে এখন কোন মাসেটা চলতেছে। হ্যাঁ যেমন এখন যদি 23 ফেব্রুয়ারি চলে, হুম তো মার্চে কারা আছে, হ্যাঁ বা মনে কর ধরলাম এখন ফেব্রুয়ারি চলতেছে, কিন্তু যারা আহ, এ আহ, জুলাইতে জুলাইতে যারা ডেট নিছে, হ্যাঁ তারা মনে কর যে বুঝতেছে যে তাদের হাতে আর 3 মাস সময় আছে। হুম হুম বা আরো মনে কর যে 2 মাস আগের থেকে তারা প্রিপারেশন নেওয়া শুরু করছে যে আমার ইউনিভার্সিটি অফার লেটার লাগবে, বা কেউ হয়তো আরো 6 মাস আগের থেকে অফার লেটার নিয়ে বসে আছে। এখন সে সেই অফার লেটারটা নিয়ে বসে তো এমনি এমনি থাকবে না, সে অবশ্যই তোর ওই ইউনিভার্সিটি ডেফার করবে। হুম মানে সেমিস্টার, আমি এই সেমিস্টার ভর্তি হচ্ছি কিন্তু আমি আসতে পারতেছি না, ওইটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে, এই জন্য তার অফার লেটারটা ডেফার করছে নেক্সট সেমিস্টারে। হুম হুম কিন্তু তার সেমিস্টার ফি দেওয়া লাগে। ওই যে বললাম যে সেমিস্টার ফি দিয়ে মনে কর যে ট্রাভেল করা যায়, একটা কয় কার্ড টাকা দেয়। এভারেজে কয় টাকা দেয়, আহ, কত ইউরো? এটা অ্যাভারেজে যেমন আমার ইউনিভার্সিটিতে এখন একটু বাড়ছে, এখন 350, 355, 56 এরকম। এটা আবার কয় কিছু মাসের কিছু সেমিস্টার, ইউনিভার্সিটিতে কয় মাসের জন্য? 450, 6 মাস। 6 মাসের জন্য? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে প্রত্যেক সেমিস্টারটা ওইটা সেমিস্টারের আগে নিয়ে নেয়। হুম হুম তো ওই টাকাটা পে করতে হয়, যেমন আমি দেশে বসে 2টা সেমিস্টারের টাকা আমি পে করছি। হুম হুম তো দেশে ছিলাম, বাট আমি ওদের মেইল করছিলাম যে আহ, এটা আসলে ছাড় দেওয়া যায় কিনা, যেহেতু আমি এখন পর্যন্ত আসতে পারিনি। হুম হুম এটা তারা করে নাই। না করলেও ভালো যে তারা আমারে ডেফার করছে বা তারা আমাকে অ্যাকসেপ্ট করছে হুম 2 সেমিস্টার পর্যন্ত। কিন্তু হুম হুম কিছু কিছু ইউনিভার্সিটি এগুলো অ্যাকসেপ্ট করে। যদি তাদের মেল দেওয়া হয় যে আমি তো আসতে পারিনি এখনো, তো আমি যে সেমিস্টার ফিটা দিব, এটাকে আমাকে কনসিডার করা যায় কিনা, কিছু কিছু ইউনিভার্সিটিটা করে। আচ্ছা, জাপানে ধরে যে টিউশন ফি গুলো নিতে আছে, এ জায়গায় কিন্তু স্কুলগুলো প্রফিট করতেছে, মানে ওর দেশ কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতাছে। কিন্তু জার্মান যে টিউশন ফি নিতে আছে না, এই জায়গায় ওদের উদ্দেশ্য কি? এটা কাহিনীটা কি? কাহিনীটা আমারও সঠিক জানা নাই, বাট এগুলো সব জার্মান গভর্নমেন্ট থেকে পে করে। না, এখন এইটাই টোটাল তো কারণ, গভর্নমেন্ট ধর কোন একটা দেশে যখন এক্সপোর্ট ইম্পোর্ট হয়, যেমন বাংলাদেশ থেকে যে আমরা যে বলি যে কৃষিতে, এই কৃষি না তো ধর কাপড় রপ্তানিতে আমরা বেশ আগায় আছি, কিন্তু কাপড় কিন্তু এর যে কাঁচামাল, এটা কিন্তু দেখা গেল আমরা চায়না থেকে আনতাছি। এরপরে ওইটা দিয়ে আমরা কোনো একটা পোশাক বানায় এরপরে আমরা হয়তো বা জাপান হোক বা অন্য কোনো কান্ট্রিতে হ্যাঁ, দিতাছি। কিন্তু র এখন ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা অন্য দেশ থেকে যখন কিনি, তখন কিন্তু ওই দেশে আমার টাকা পাঠান লাগে। কিন্তু স্টুডেন্ট ভিসার যে ব্যাপারটা, অথবা এই যে ওয়ার্ক ভিসার যে ব্যাপারগুলা, একেকটা দেশের মনে করে এই যে জাপানের ক্ষেত্রে যদি ধরি, স্টুডেন্ট ভিসায় টিউশন ফিটা দেওয়া লাগতাছে। এই ক্ষেত্রে কিন্তু জাপান গভর্নমেন্টের এক টাকাও খরচ নাই। আবার যখন ওয়ার্ক ভিসায় কেউ আসতে চায়, এই জায়গায় ধর একটা ফি দিতে হয়। এ জায়গায় কিন্তু গভর্নমেন্টের পরবর্তী তোরে লালন পালনের জন্য কোনো খরচ নাই। এ জায়গায় কিন্তু লাভবান হইতাছে। কিন্তু এই যে জার্মান সরকার তোকে যে ফ্রি পড়াইতাছে, ও তো ধর ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ, ১০ লাখ টাকা করে নিতেই পারতো। অন্যান্য উন্নত কান্ট্রির কথা যদি তুই চিন্তা করস, তোরা হ্যাঁ, নিতেছে না কেন? নিতেই পারে। এটার আমার মানে আইডিয়া বা আমার নলেজ অনুযায়ী আমি যতদূর আমার মনে হইতেছে যে আহ, তুমি যদি মনে করো একটা গরুর খামার করো, হ্যাঁ, তো গরু থেকে তুমি দুধ পাইবা, হ্যাঁ। ওখান থেকে মিটও পাইবা। ঠিক আছে, এমন তোরা একটা কি লালন তোরা পালন জার্মান করতেছে। যেগুলা যাস সবগুলো কি গরু? এটা 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 মানে আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি, ঠিক আছে। এখন মনে না, করছি এই আমাদের যে লালন কি পালন এমন পয়েন্ট? করতেছে বা ইউনিভার্সিটিতে কোনো খরচ নাই, হুম, হুম। আমরা আমাদের কাছ থেকেও ভবিষ্যতে প্রফিট পাবে, অবশ্যই প্রফিট পাবে। এই যে কি পয়েন্ট কি এমন হতে পারে, ধর জাপানের ক্ষেত্রে তোর জনসংখ্যা, ওদের জন্মহার যেহেতু কম, দেখা গেল এখন 65 বছরের বেশি জনসংখ্যার হার বেশি, হ্যাঁ, ইয়ং পোলাপান হ্যাঁ, কম, দেখা গেল জাপান মনে কর পরবর্তী ১০-১৫ বছর পরে অর্থনৈতিক দিক থেকে ওরা খুবই আসলে নিম্নমানের হয়ে যাওয়ার একটা চান্স আছে। কারণ যেহেতু তখন ইয়ং পোলাপানগুলো কম থাকবো, এই কারণে হয়তোবা জাপান সরকার চাইতাছে যে না, তোরা বিদেশিরা আয়, এখন তোরা এই জায়গায় ভাষা মাশা শিখা পড়ালেখা কর, পরবর্তীতে আমার দেশের যে কাজকর্ম আছে এগুলো তোরা করবি, আমার দেশটাকে সচল রাখবি। হ্যাঁ, এদিক থেকে জাপান একটা সুযোগ দিলেও দিতে পারে। কিন্তু জার্মানের কি এমন কোনো কাহিনী আছে? এইখানেও মোটামুটি যারা জার্মান জার্মান বেজ আর কি, হ্যাঁ, যাদের রুট জার্মান, হ্যাঁ, এরাও মানে ওই জন্মহার আস্তে আস্তে কমে যেতেছে। কারণ
এখন সত্যি ওরা বলতে ওরা এখন ওরা কি করে না, মানে ইউরোপে বিয়ে শাদী করে না? এইটা আসতেছি আমি, ঠিক আছে? কারণ ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে যেমন আহ, এশিয়া বা মিডল ইস্টে হ্যাঁ। এলজিবিটি কিউ এগুলো তেমন একটা সচ্ছল না, কিন্তু ইউরোপে এগুলো অহরহ, এগুলো খুবই ফ্রিলি। হুম হুম। এইখানে এর অ্যাগেনস্টে কিছু বলতে গেলে আমি কেস খেয়ে যাবো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এই একটা কারণ। এরপরে মনে কর যে এখন যারা মোটামুটি ইয়াং, হুম হুম। এদের কালচারটা কিছুটা আসলে ওইদিকে যাচ্ছে। এরপরে যারা একটু মিডল এজ, এরা হয়তোবা ওরকম বাচ্চা নিতে আগ্রহী না। হুম হুম। এখানে জনসংখ্যার হারও মানে মোটামুটি কম ওই তুলনায়, কিন্তু বাইরের মানুষজন প্রচুর এখানে। হুম। যেমন আহ মরক্কো, তারপরে তুর্কি, প্রচুর মানুষ এখানে তুর্কির। কারণ আমার আমি যতদূর জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্ভবত এশিয়াতে লোক চাইছিল জার্মান গভর্নমেন্ট হুম হুম। যে আমাকে কাজ করার জন্য লোক দাও। হুম তখন মনে হয় এশিয়া থেকে, যেমন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট থেকে চাইছিল, তাই নাই? এরপরে মনে হয় ওরা তুর্কি থেকে লোক দিচ্ছিল। হুম তো হুম, ওই বুঝতে তুর্কির পারছি। লোকজন তো এখানে এখন সব জায়গায় আছে। হুম। আহ, এই জাপানে বলা যায় তোর এই যে বিয়া করতেছে সেকেন্ড না টার্কি, অথবা সেটা আর কি। বাচ্চা কাচ্চা কম, এটার একটা প্রধান কারণ হইলো এই জায়গায় মনে কর লিভিং কস্ট হিউজ, বুঝছস? একটা বাচ্চা কাচ্চা লালন পালন করতে ওর মনে কর লাল হইয়া যাইবো, এই অবস্থা। না কারণ না, এখানে লাস্ট আমি একটু শেষ এই- করি, লাস্ট ৩৫ হুম, বছর ৩৬ বছর যাবত মানে ওদের ৩৫ বছর আগেও স্টার্টিং স্যালারি বেসিক যেটা ছিল এখনো মোটামুটি ধর হেলেবেলেই আছে, ওইটা আর বাড়ে নাই, কিন্তু দেখা গেল প্রোডাক্টের দাম ১৫ গুণ কষ্ট ২০ বেড়ে গুণ গেছে। ৩০ গুণ হয়ে গেছে। হ্যাঁ, এই দিক থেকে আবার এটা মোটামুটি একটু লেভেলে আছে, মানে লেভেলে যে একদম পুরোপুরি তাও না। মনে কর এখানে ট্যাক্স, হুম মনে হয় যে পৃথিবীর সব থেকে হায়ার ট্যাক্স যেমন গভর্নমেন্ট নেয়। আমি যদি ১২০০ ইউরো ইনকাম করি, হুম আমার এখান থেকে কম হইলো ১২০ ইউরো যাবে পেনশন, ট্যাক্স হুম যাবে ২০ থেকে ৩০। হুম পেনশনটা ওরা সব থেকে বেশি নেয়, কারণ যারা ইনকাম করতেছে এদের থেকে পেনশন নেয়, যারা এখন রিটায়ারে গেছে তাদের পেনশন দিতেছে। হুম আর এখানে আরেকটা কি, তোর যদি বাচ্চা হয়, তো বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব যেমন গভর্নমেন্টের। প্রত্যেক মাসে সম্ভবত ৩০০, ৩৫০ বা ২৫০ এরকম একটা অ্যামাউন্ট পার হেড, পার বেবি, হুম হুম। তাদের প্যারেন্টসরা পাবে। কয় বছর পর্যন্ত? এটা আমার সঠিক জানা নাই, বাট এটা সম্ভবত একটা বয়স আছে, বয়স অবধি। দেন এখানে শুধু ইউনিভার্সিটি বলতে লেখাপড়ার কস্ট সম্ভবত শুধু প্লে, একদম আহ মানে প্রথম অবস্থায় যে পড়াশোনাটা ওইখানে একটু কস্টলি, হুম কারণ হুম। তখন টাকা পয়সা দিতে হয়। এরপর থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু ফ্রি। বুঝতে পারছি। তো জাপানেও বাচ্চা হইলে সরকার থেকে মেবি তোর ৫ লাখ ইয়েনের মতো এটা দেয়, বুঝছস? গভর্নমেন্ট থেকে কয় কিস্তিতে যেন, এটা আমি সঠিক কইতে পারতাছি না। এই এখন আর তো এটা জাপান গভর্নমেন্ট দিবই, মানে এখন হ্যাঁ, প্রোডাক্টিভিটি আর না, এইটাই। আবার অন্য একটা ব্যাপার হলো ওই যে তুই এই কয়েকদিন আগে তো মনে কর মাসখানে আগে জাপানে নির্বাচন হইলো। এ জায়গায় সানসেইতো নামের একটা দল, ওরা আসলে জাপান ফার্স্ট একটা স্লোগান দিয়া মোটামুটি ১৪টা না, হ্যাঁ, নতুন সিট পাইছে ১৪টা, এর আগে সিট ছিল ওদের একটা, টোটাল ১৫টা সিট। তো মোটামুটি ওরা বেশ ভালো করছে এইবার। তো ওদের স্লোগান ছিল জাপান ফার্স্ট। এই ক্ষেত্রে মানে ওরা যারা বিদেশী আছে ওদের প্রতি বেশ ভালোই কিছু রুল জারি করার প্ল্যান করতেছে। যে আমাদের যে কালচার এগুলো নষ্ট করতেছে বিদেশীরা। জাপানে ১২ লাখ ১২.৫ লাখের মতো সব ১২.৫ কোটির মতো লোকজন। এর মধ্যে মাত্র ৩% হইলো বিদেশী। এখন ৩% এ তোর দেশের কি কালচার নষ্ট করতাছে? হ্যাঁ? এটা আমার প্রশ্ন। অবশ্য একদিক থেকে যদি চিন্তা করি যে না, এদেশে আসলে occurrence বা ঝই-ঝামেলা কমই হয়। কিন্তু যেইগুলা হয় এর একটা বড় পার্সেন্টেজ এই ৩% এর মধ্যে থেকেই করে, বুঝছস? সবাই যে আসলে খারাপ ব্যাপারটা এইটাই। এমন না, বা সব আকামি যে বিদেশী করে ব্যাপারটা এমন না। ওরা যেহেতু মানুষ ওরাও আকাম-কুকাম করে কিন্তু পার্সেন্টেজটা কম। এই আর ট্যাক্সের ব্যাপার যেটা নিয়া ধর আগে হেলথ ইন্সুরেন্স এটা যদি না দিত যে না তুমি হসপিটালে গেলে তোমার 100% পেমেন্ট করতে হইতো।
আর যদি তুমি হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে থাকো তাহলে 70% তোমার ডিসকাউন্ট পাইবা। কিন্তু এখন মনে করে কয়েকদিন যাবত থেকে বলতে এখন থেকে গভর্নমেন্ট নতুন কিছু রুল চালু করতেছে যে তোমার ট্যাক্স, হেলথ ইন্স্যুরেন্স, এই দুইটা যারা বিদেশে আছো এরা যদি সঠিকভাবে তোমরা পরিশোধ না করো, ইন ফিউচারে তোমরা যখন ভিসা রিনিউ করতে যাবা তখন এটা তোমরা জটিলতার সম্মুখীন হইতে পারো। এই কিন্তু পেনশনটা আসলে ওইভাবে তোর না, বাধ্যতামূলক না। পেনশন আমি এখন পর্যন্ত একবারও দেই নাই। এই মানে যখন স্টুডেন্ট অবস্থায়, কিন্তু ফুল টাইম জবে গেলে তখন এটা দিতে হইব। তখন হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ ট্যাক্স, পেনশন এই তিনটা বাধ্যতামূলক। এটা ডিপেন্ড করে আসলে, এখানে পেনশনটা কোম্পানির উপরে অনেকটা ডিপেন্ড করে। এখানে এই দুইটা কোম্পানি চেঞ্জ করলাম তো তো ওরা সব জায়গায় পেনশন বেশি নিছে। পেনশন বেশি নেওয়ার কারণ কি, উম, যদি ফিউচারে আমি এই দেশ ছেড়ে চলে যাই, হ্যাঁ, আমি যখন ক্লেম করি পেনশন, আমি যত পেনশন দিচ্ছি সব আমার রিটার্ন করব। আচ্ছা, এইটার কি কোনো যত লিমিটেশন আছে যে মিনিমাম তোর 3 বছর পর্যন্ত পরিশোধ করার পরে এরপরে চাইলেই তুই উঠাইতে পারবি, বা এমন কি কোনো ইয়ে আছে? না, পেনশনটা আমি যদি জার্মান লিভ করে, নেটওয়ার্ক তোর বাইজে গেছো, আবার ক। না বলতেছিলাম যে পেনশনের ব্যাপারটা কি, আমি যদি জার্মান থেকে একদম চলে যাই, হুম, আর আসবো না জার্মানি, হুম। পেনশন আমার তখন দিবে। আচ্ছা, এরপরে আমি যদি জাস্ট মনে কর তুই জার্মানে 60 বছর 65 বছর থাকোস, এর পরবর্তীতে তোরে পেনশনের টাকা দিব না? হ্যাঁ, আমি রিটায়ারমেন্টে গেলে তখন আমার পেনশনের টাকা দিবে। বুঝতে পারছি। আচ্ছা, তুই ভিসা আর প্রসেসিং ট্যাক্সের সম্পর্কে, বিষয়টা হলো টিউশন ফি গিয়া, সম্পর্কে মোটামুটি ধারণা দিছস। আমরা এখন তোর একটু লিভিং কস্ট সম্পর্কে তোর ধারণা নেই, তোর এই যে থাকতাছস। ট্যাক্সটাও বুঝাই। আচ্ছা, ক। ট্যাক্সের এখানে মনে কর যে সিস্টেমটা একটু আলাদা। তুই যত বেশি ইনকাম করবি তোর তত ট্যাক্স বেশি দেওয়া লাগে। কত পার্সেন্টের মতো আমি মনে ট্যাক্স কর দেওয়া লাগে? ট্যাক্স কোনো কোনো মানুষ 45%ও দেয়। ও মা, কয় লাখের উপরে গেলে 45%? ওইটা আমি সঠিক জানি না, তুমি জানো না কি? বাট তুমি এটা তুমি তুমি কয় বছর পর্যন্ত বাচ্চা দেয় এটা জানো না? তুমি ট্যাক্সের জানো না? আরে আমি মাদারল্যান্ড! বাচ্চা যখন লমু তখন আমি জানবো এটা। এরা বাচ্চা কাচ্চা কারণ নিস না আমি কেন? জেনে কি করবো? তোদের সমস্যা আছে নাকি? এখানে বলা যাবে না বুঝলি, এখানে বলা যাবে না, বললে তারপরে তোর ভিউয়াররা তোরে গেলাবে। তোর কি মনে হয় এতক্ষণ পর্যন্ত ভিউয়ার আছে? তুই কি লাইভে? আরে না, রেকর্ডই তো করতেছি। তাইলে তবে এটা ও রেকর্ড পাবলিশ করার করতেছ। পরে মনে করে 5-10 মিনিটের বেশি এই আজাইরা পেঁচাল কি শুনবো? কারণ বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো পডকাস্ট আছে, তো বাংলাদেশে যারা, আমি পডকাস্ট শোনা শুরু করছি ট্রাইনিউয়াল পডকাস্ট, খালেদ ফারহান, এনায়েত চৌধুরী আর হইলো সাদমান সাদিক। ওদের পরে এরপরে বাংলাদেশে ভালো করলো কারা, টু সেন্ট পডকাস্ট, ওরা এখনো করতেছে। এছাড়াও আরো মনে কর যারা করতেছে, জন কবিরের একটা আছে, আবার তোর এই যে রকমারি.com এর ওদের কয়েকটা চ্যানেল আছে, বা তোর প্রোগ্রামিং হিরো ওদের একটা আছে। এরপরে তোর আর জে কিবরিয়া, ওর হলো ব্র্যান্ডিং বাংলাদেশ, এমন অনেকগুলো আছে বাংলাদেশে। এখন মোটামুটি 15-20টা চ্যানেল আছে, হ্যাঁ, বুঝছো? সেগুলো মোটামুটি আমি যখন হুম। সময় পাই তখনই দেখা হয়। বা তোর ইয়াহিয়া আমিন, এরপরে ডক্টর কুশল, ওদেরও পডকাস্ট আছে। তো বাংলাদেশে যত ধরনের পডকাস্ট হয় বা এই ধরনের ভিডিও হয় বা এই রাজনৈতিক আলাপ আলোচনা হয়, আমার যে চ্যানেলে যে ভিডিওগুলো, এগুলো সব থেকে মানে মনে কর ক্যাজুয়াল কথাবার্তা, আর সব থেকে পোলাপান। আমার মনে হয় না যে এর থেকে ছোট কেউ বাংলাদেশে এত 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও ছাড়তাছে। আচ্ছা, এখন এটা তো পরবর্তী মনে কর যে আস্তে আস্তে, এটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা দাঁড়া, জার্মান ট্যাক্সের বিষয়ে আমি বলতেছি। যদি মনে কর যে এটা হলো গিয়ে অ্যানুয়াল ট্যাক্স, বুঝছো? বাৎসরিক যদি 18,000-এর মতো ইনকাম করি তাহলে তোর 14 থেকে 23-24% পর্যন্ত ট্যাক্স যাবে। আচ্ছা, ঠিক আছে। আর যদি মনে কর 2,70,000-এর উপরে যায় বা 80,000 বাৎসরিক, তাহলে 45% ট্যাক্স। বুঝছি। আর এর মাঝখানে আরো দুইটা আছে, মনে কর 18 থেকে 65-70, এটা 24 থেকে 42% পর্যন্ত। হ্যাঁ। আবার ওই 70 থেকে মনে করে যে 2,70,000, এটা আবার 42%। বুঝতে পারছি। আচ্ছা, এবার তোর ওই জায়গায় খরচ বরচ সম্পর্কে একটু কথা কও। কারণ বাঙালি আমরা যখন বিদেশে কাউরে ফোন দেয় তো মনে কর কেমন আসোস এর আগে জিগায় তোর স্যালারি কত, হ্যাঁ।
তো এত কত? স্যালারির হিসাব আমরা পরে যাই। তোর এই যে থাকতাছস, তোর বাসা ভাড়া বা খাওন খরচ, ধর গ্যাস পানি বিদ্যুৎ হাবিজাবি মিলায়া মোটামুটি কেমন খরচ হয়, তুই চাইলে একটা অ্যামাউন্টও এভারেজ অ্যামাউন্ট কইতে পারস, যাতে মোটামুটি একটা স্টুডেন্টের, যে তুই একা থাকে অথবা দুই একজন মিলা থাকে, খরচ বরচ কেমন হইতে পারে এভারেজ একটা ধারণা দে। কারণ এগুলো তো আসলে ডিপেন্ড 700 করে, কম। ধর ঢাকা একজন থাকতে আছে আর একজন মনে কর বরিশালের একটা গ্রাম অঞ্চলে থাকতে আছে, দুইজনের খরচ তো আলাদা হইব, তো এভারেজে একটা খরচ কেমন হইতে পারে? এবারে 700 ইউরো। এটা তোর 700। ওই হেলথ ইন্স্যুরেন্স ইনক্লুডেড। আচ্ছা আচ্ছা। তো এই যে কি বলা যেতে পারে যে মনে কর 600 থেকে 1000 ইউরো এর মধ্যে ডিপেন্ড মানে আপ ডাউন করতে পারে, 700 ধরতে পারো তাই তো? হ্যাঁ, 700 থেকে সর্বোচ্চ যদি যায় 850 সর্বোচ্চ। আচ্ছা ধর 700 ইউরো তোর মানে খরচ সিঙ্গেল গেলে, সিঙ্গেল পার্সনের জন্য 700 800 উপরে যাওয়ার কথা না সিঙ্গেল আচ্ছা পার্সনের ধর জন্য। তাহলে 700 ইউরো ধরলাম তোর খরচ, এর হ্যাঁ, এর বড় অ্যামাউন্টটা তোর কই যায়, কোন জায়গায় সব থেকে বাসা ভাড়া নাকি খাওয়ানে? বাসা ভাড়া। কয় টাকা খাবারে তোর? ইন্স্যুরেন্সে 300 যায়। বাসা ভাড়া মনে কর আমি এখন দিতেছি 330, এর আগে দিলাম 380। কিছু কিছু মানুষ মানে এখন 350 থেকে 400। আহ, সা- এটা হলো তোর সাড়ে কমন। 300 ইউরো মানে বাংলায় কয় টাকা? এখন তাহলে তো গুনতে হইব খারাপ, 50,000-এর উপরে। আই রে। আহ এই জায়গায়ও খরচ বরচ 50,000। মোটামুটি ধর এমনই যায়, যেমন আমি এখন যে বাসায় থাকতেছি, এই বাসা ভাড়া গ্যাস পানি বিদ্যুৎ মিলায় প্রায় আমার তোর 42,000 43,000 ইয়েন, বাংলা টাকায় যদি ধরি ধর 38,000 37,000, এমন আসলে টাকা রেটের উপরে ডিপেন্ড করে। এই আর খাওন খরচটা এই জায়গায় হিউজ চলে যায়, ধর এই মাসে আজকে চলতেছে 19 তারিখ, অলরেডি আজকে আমি আমার ওই তোর ওয়ালেট হিসাব করে দেখলাম, একটা ক্যালকি ইয়ে আছে, অ্যাপস আছে, কই খরচ বরচ করি হিসাব করে রাখি, ওরা দেখলাম তোর অলরেডি 21,000 কয় টাকা যেন মানে বাসায় বাজার করছি। এছাড়া বাইরে মনে করে দুই একবার রেস্টুরেন্ট মেস্টুরেন্ট বা তোর এই কফি টফি বংচং যা খাই, এগুলা দেখলাম যে আরো তোর 13,000 হয়ে গেছে। তো ওই হিসাব করলে অলরেডি প্রায় 35,000 টাকা খাউন শেষ 29 তারিখের মধ্যে। এভারেজে যদি আমার ক্ষেত্রে বলি, ধর বাসা ভাড়া থাকা খাওয়া মিলায়া তোর এভারেজে চো 80,000 85,000 ইয়েন। এর পরবর্তীতে তোর ট্যাক্স, হেলথ ইন্স্যুরেন্স, এই দুটো তো আছেই। ট্যাক্স দেওয়া লাগে এখন কত মনে হয়, ট্যাক্স তো আহ ওগুলা ধরিনি আমি। ওটা আসলে ডিপেন্ড করে তোর ইয়ার উপরে, কত ইনকামের উপরে। ইনকাম করছে গত বছর, গত বছরের ইনকামের উপরে ভিত্তি করে এবছর দেওয়া লাগে, এটা হলো জাপানের সিস্টেম। তো ট্যাক্স মনে হয় 16,000, আর হেলথ ইন্স্যুরেন্স 21,000। এই তো ধর আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্স ট্যাক্স এখানে ট্যাক্স হেলথ ওরকমই ইন্স্যুরেন্স 19,000 দেওয়া বাদ লাগে, দিয়ে 19-20,000। থাকা খাওয়া মিলে ধর এভারেজে আমার মোটামুটি যদি আমার ক্ষেত্রে বলি, ওই তোর 80 85 এমন যায়, বা কেউ যদি আসলে একটু সমাজ টমাজ মানে বাঁচায়া চলতে যায়, দেখা গেল ওর 60,000 ইয়েন থেকে 80,000 ইয়েনের মধ্যে চলে যাবো এই। মানে এইখানের খাবার দাবার যদি খায় বুঝছো, ওরা যা খায় হ্যাঁ হ্যাঁ। মোটামুটি মানে জার্মান লোকজন বা এই যে টার্কিশ মানুষজনেরা যারা খায়, এগুলো খাইলে খরচ একটু কম। কে? মুরগি খাইলে খরচ কম, ডিম খাইলে খরচ কম। যদি একটু দেশি খাবার চাটতে যাই, খাইতে যাই, তাইলে মনে কর ফাইটা যায়। তোরা কি সবসময় দেশেই খুঁজিস, গরিব? হ্যাঁ। এই মনে কর কয়েকদিন মাছ মাছ কিনতে গেলে মানে বাঙালি দোকানে গেলে মোট কথা হাতের থেকে 15-20 ইউরো নাই। তোর ডিমের দাম কেমন? 10 পিস এই জায়গায় 10 পিসের কেস আছে, 10 পিস মনে কর 250 ইয়েন 300 ইয়েন, এইটাই মনে কর সস্তা, হ্যাঁ। বাংলাদেশি কয় টাকা ধর, 220 টাকা 10টা। তো এইখানে 10টা হলো গিয়ে তোর 10টা খেয়াল নাই কিন্তু 18টার দাম হলো গিয়ে 3.5 টাকা। 3.5 টাকায় কয় ইউরো? এটার অর্ধেক করলেই তো হয়। না না, ওই 10টার দাম আর একটু বেশি। হুম, বুঝছি। এই চালের দামটা বেটা 18টা খুবই নিলে বেশি। 5 কেজি চাল এভারেজে ধর এক একটা কোম্পানির উপরে ডিপেন্ড করে, ধর এভারেজে 4,000 ইয়েন, বাংলাদেশি ধর মনে কর 3600 3500 কত 3600। কয় কেজি? 5 কেজি বেটা, 5 কেজি। 5 কেজি চালের দাম এত? হ, এটা চালের দাম। ডিমের দাম যেটা করলে এটা কম বেড়া, তোর হইলো মনে কর আলু, এটার মনে হয় 450 500 ইয়েন।
আবার অবশ্যই এটা অবশ্য সুপার শপ এর উপরে অনেকটা ডিপেন্ড করে। এভারেজে ধর 350-400, আলু এরপরে পেঁয়াজ মনে কর 1 কেজির মতো, তাও প্রায় বাংলাদেশি ধর 350-400। না, এ তাহলে এই অনুযায়ী মনে কর পেঁয়াজের চালের দাম একটু কম, আলুর দাম একটু কম। 2.5 কেজি আলু আনলে তোর 2.5 টাকা পরে, 2.5 কেজি পেঁয়াজ আনলে আহ কত পরে, ওরকমই 3 টাকার মতো পরে। তো এ 400 টাকা পরে বা সাড়ে মুরগি চারশো টাকা পরে। মুরগি রান্না করুম, মুরগি ভিজিয়ে রাখছি। মুরগি 2 কেজি, ওইটা হলো মনে হয় 1600 ইয়েন বর্নলেস। এই এটা এদিক থেকে চিন্তা করলে ডিমই সস্তা। মুরগি আবার মনে কর কি করি, এখানে টার্কিশ শপে মুরগির দাম একটু কম। হ্যাঁ, হ্যাঁ। বা টার্কিশ শপ গুলাই মুরগি, তারপর আমাদের দেশে যে ডাল, এগুলো খুব কম দাম। হুম, হুম। তো মুরগিটা ওইখান থেকে আনি। আর সুপার শপ থেকে আনতে গেলে মনে কর মুরগিটা থাকে, আমি জানি না দুইটার মধ্যে পার্থক্য কি, ফ্রেশ কিনা ওইটা বা এটা, এটা আমি জানি না। কিন্তু সুপার শপে একটু বেশি দাম মুরগির। হুম। সুপার শপে মরা মুরগি অনেক দূর থেকে আনে, তো এর লেগে দামটা একটু বেশি নেয়। হ্যাঁ, আর প্লাস্টিকের ডিম তো এই জন্য দাম কম। কল্যাণপুরের কাকায় তোরে পাইলে পিটাইবো। যে আগে ছিল যে, কাকাই তো হার্ট অ্যাটাক করে না, এটা কপাল ভালো। রে বেটা, কাকার কাছে গিয়ে মাপ চাইতে হইবো। দেশে গেলে কাকার তোরা কাছে যাবো না। তোরা এই যে কাকা না পলিথিনে থেকে যাবে। পরিকা তুই আমার ডিম লয়ে আসিস কাকার দ্বারে, কাকা তুমি তো প্লাস্টিকের ডিম বেচো। আহ, উম, বাড়িতে আচ্ছা গেলে এই কাকার জায়গায়, কাছে গিয়ে মাপ চাইছি। হ্যাঁ কাকার দ্বারে আজকে স্বপ্নে মাপছে এলাম মনে হয়। এই জায়গায় তোর আরেকটা ব্যাপার, এই জায়গায় যোগ করি। এই জায়গায় বলতে কি, ধর এই জায়গায় সপ্তাহে তোর ওয়ার্ক পারমিট হলো স্টুডেন্ট অবস্থায় 28 ঘন্টা, হ্যাঁ। যদি কেউ ডিপেন্ডেন্ট বিষয় আসে, চাইলে 28 ঘন্টা পার্ট টাইম জব করতে পারবে। তো আমি যেটা বললাম, এই যে খরচটা এটা একা থাকি যার কারণে বেশি হইতাছে, কিন্তু যখন মনে কর 5 জন 7 জন মিলা ওরা যদি মনে কর 4 রুম 5 রুম বা একটা বড় একটা বাসা ভাড়া নিয়ে নেয়, এরপরে একটু শেয়ার করে কষ্ট করে থাকে, এই মনে কর 80,000 ইয়েন কিন্তু ওর দেখা গেল 50,000 ইয়েনের মতো চলে আসবে। প্রায় 30,000 ইয়েন সেভ করা সম্ভব, হ্যাঁ, যদি মোটামুটিও একটু সেভ করে চলে, হ্যাঁ। তো এই জায়গায় 28 ঘন্টা পার্ট টাইম জব কইরা ওর মনে কর মোটামুটি মাসে যদি দিনেই কাজ করে 1,10,000 ইয়েন 1,20,000 ইয়েন আয়া পড়বো। তো ওর যদি থাকা খাওয়া যদি 60,000 ইয়েন যায়, এরপরে ওর বছরে ধর টিউশন ফি যেটা দেওয়া লাগে, ধর স্কুলের টিউশন ফি ধর 6 লাখ ইয়েন, হ্যাঁ। তো প্রত্যেক মাসে ধর 50,000। তো এবার এসে এই জায়গায় টিউশন ফি আছে এবং থাকা খাওয়ার খরচও মোটামুটি ভালো, দুইটা যদি চিন্তাও করি। ও যদি এই জায়গায় যে লিগাল যে ঘন্টা, যে কয় কয় ঘন্টা পার্ট টাইম জব করতে পারবো, এটা করলে কিন্তু মোটামুটি কভার করে ফেলাইতে পারবো। ওর সেভিংসটাই এটা আসলে আলাদা ব্যাপার। এই এখন তোর যার মানে সপ্তাহ আসলে তোরা কত ঘন্টা ওয়ার্ক পারমিট পাস বা ইনকাম আসলে কেমন হওয়া সম্ভব? এখানে 20 থেকে 24 ঘন্টা সপ্তাহে। আচ্ছা, তো ম্যাক্সিমাম 24 ঘন্টা, তাই তো? এবারে ওই যে আর কি হ্যাঁ, ঘন্টা আর হিসাবে তোর ঘন্টা কত কইরা? ঘন্টা একদম এখন সর্বনিম্ন 12.82 ইউরো। তো হুম, এইটাই কিছুদিন আগে মানে হালকা একটু স্লাইড করছে, মানে বাড়াইছে। হুম, হুম। কারণ সবকিছুর দাম বাড়ছে, এই জন্য মানে দ্রব্যমূল্যের দাম বাড়ছে এরকম, কিন্তু স্যালারিটা হালকা। একটু বাড়ছে। হ্যাঁ, হালকা একটু স্লাইটলি বাড়ছে, ঠিক আছে। ছোট করে একটু নাড়া দিল আর কি। হ্যাঁ, হ্যাঁ, একটু নাড়া দিয়ে মানুষজনকে শান্ত করছে। হুম, আর এইখানে আরেকটা বিষয় বলি, তোর বর্তমানে বাসা ওরকম তুই বলছো সেটা পসিবল, কিন্তু এখন বাসার ক্রাইসিস, খুব ক্রাইসিস। হুম, হুম, কারণ ইউক্রেন থেকে প্রচুর পরিমাণে মানুষ আসছে, যাদের গভর্নমেন্ট থেকে হেল্প করতেছে, বাসা থাকা সব খাবার খরচ দিতেছে, প্রত্যেক মানুষকে সম্ভবত 700 না 800 ইউরো করে দিতেছে মাসে, তা যারা তুইও আসছে। বাংলাদেশি না কয়ে তুই ইউক্রেন কয়ে চালায়া দে। বইয়া বই যদি তুই 700-800 ইউরো পাস, খারাপ কই? হ্যাঁ, এই মানে খুবই অবস্থা খারাপ, এই জন্য বাসাও পাওয়া যেতেছে না। বাসা খুঁজতেছি যে বড় একটা ফ্ল্যাট নিবো 3 রুমের, 4 জন বা 3 জন মিলে থাকবো, কস্ট কম পড়বো, হুম, হুম। পাওয়া যেতেছে না। আর আসি এখন তোর স্যালারির বিষয়, মানে হ্যাঁ। আওয়ারের বিষয়। এটা আসলে মাঝে মধ্যে, মাঝে মধ্যে না, মানুষজন প্রায় বেশি করে। আমিও কয়েকদিন মানে কয়েক মাস বেশি করছি। হুম, আর এই ভ্যাকেশনের সময় তো বেশি করেই, যদি হুম, হুম, কোম্পানি রাজি হয় আর কি। হুম, হুম। যেমন গত মাসে প্রচুর কাজ করছি, এই মাসে কাজ দিতেছেন কোম্পানিতে, মালিকানা চেঞ্জ হয়েছে, একটু ঝামেলা হয়েছে।
হুম যার জন্য এখন কাজ কম দিতেছে। আহ, কিন্তু কিছু কিছু কোম্পানিতে দেখা যায় ওরা 120 ঘন্টা করেও করে, যারা ওয়ার্কিং স্টুডেন্ট আছে, পার্ট টাইমও না। হুম এখানে মানে জবের সিস্টেম তিনটা: ওয়ার্কিং স্টুডেন্ট, পার্ট টাইম, আর ফুল টাইম। হুম আর একটা আছে মিনি জব, হুম যেটার মধ্যে কোনো ট্যাক্স নাই, 550 ইউরোর নিচে বেতন থাকতে হবে। ওয়ার্কিং তাহলে স্টুডেন্ট ওইটা বলতে কি বুঝাইতে চাইতেছস? যারা স্টুডেন্ট পাশাপাশি কাজ করতেছে। আর পার্ট টাইম বলতে পার্ট টাইম স্টুডেন্ট বলতে না? এখানে মনে করো স্টুডেন্টরাও পার্ট টাইম করে, বাট ওটা ট্যাক্স বেশি। হ্যাঁ, যে জন্য ওয়ার্কিং স্টুডেন্টটা সেফ। মনে কর আমি পেনশন দিতেছি 120, ট্যাক্স দিতেছি তোর 20 থেকে 15 ইউরো মাত্র। হুম কিন্তু যারা পার্ট টাইম করতেছে ওদের ট্যাক্সই যেতেছে 150 ইউরো, ওমা, পেনশন তো আছে সাথে। বুঝতে পারছি। এই এই জন্য জায়গায় পার্ট তোর, টাইম এই জায়গায় করে না সিস্টেম আর কি। দুইটা, একটা হলো তোর পার্ট টাইম, ও হইলো তোর স্টুডেন্টও পার্ট টাইম, ডিপেন্ডেন্ট বিষয় হলো পার্ট টাইম, বা মনে কর যে হ্যাঁ, ফুল টাইমে ঢুকে নাই, এই জায়গায় আবার ওই তোর জব খোঁজার জন্য 6 মাসের ভিসা নেওয়া যায়, এটা 2বার না 3বার যেন রিনিউ করা যায়। তো এই এক হইলো পার্ট টাইম, মানে সবই পার্ট টাইম, আর একটা হলো ফুল টাইম, শেষ। বুঝছি। আর আর ওই যে মিনি স্যালারি জব হলো আছে। একটু জি, শেষ করি, মানে ন্যূনতম স্যালারি হ্যাঁ, এটা হলো এক একটা অঞ্চল ভেদ ডিপেন্ড করে। যেমন হিরোশিমাতে এখন আমি যে জায়গায় আছি, এই জায়গায় তোর মিনিমাম স্যালারি হলো 1050 টাকা। আবার রাত এটা কি 10টা থেকে আওয়ারলি? সকাল 5টা পর্যন্ত হয় 1 ঘন্টা। আর রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত 25% বাড়ে। হ্যাঁ, 25% এখানেও বাড়ায়, কিন্তু এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। আমি যে কোম্পানিতে করি, কোম্পানিতে দেয় না। বুঝছি বুঝছি। আচ্ছা, এরপরে তুই কোম্পানি আরো আরো ঠিক কয়েকটা আছে। ব্যাপার, আমরা যাই। পরবর্তী ব্যাপার হইলো, জাপানে যদি পিআর এর জন্য কেউ অ্যাপ্লাই করতে চায় বা লং টাইম জাপানে থাকতে চায়, এই জায়গায় সিস্টেম হইলো তোর স্টুডেন্ট ভিসা থাকার পরে তুই মনে কর, যেমন আমি অনার্স কমপ্লিট করে আসি নাই, আমার ল্যাঙ্গুয়েজ কোর্সে যেহেতু আসছি, ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে অবশ্যই যদি ইউনিভার্সিটি ঢুকি, 4 বছরের কোর্স, ইউনিভার্সিটি যদি আমি না যাই, তাহলে ডিপ্লোমা কোর্স যেটা বলে সেনমন, 2 বছরের কোর্স, এই কোর্স শেষ করে এরপর ফুল টাইম জবে 3 বছর থাকার পরে অ্যাপ্লাই করা লাগে। তাহলে আমার ক্ষেত্রে চিন্তা করলে ল্যাঙ্গুয়েজ কোর্স 2 বছর, সেনমন আরো 2 বছর, 4 বছর, এরপরে ফুল টাইম জব 3 বছর, 7 বছর পরে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, তো অধিকাংশ মানুষজন দেখা যায় 7 বছর, 8 বছর, 10 বছর পরে পিআর জন্য অ্যাপ্লাই করে। এই অনেক মোটামুটি একটা বেশ ভালো সময় লাগে। আবার এই জায়গায় অনেকগুলো পয়েন্টের ব্যাপার স্যাপার আছে, যে তুই এই সময়গুলায় ট্যাক্স বা হেলথ ইন্স্যুরেন্স, বংচং যা আছে এগুলো ঠিকভাবে পরিশোধ করছোস হ্যাঁ, কিনা, কোনো ধরনের অকারেন্স ওগুলো করছোস কিনা, এরকম অনেক জটিলতা আছে। এখন জার্মানের ক্ষেত্রে ব্যাপারটা কেমন? ওই জটিলতা গুলো এখানেও আছে। হ্যাঁ, যেগুলো ডিটেলসে না যাই, কারণ জটিলতা গুলো মোটামুটি সবার জ্ঞানে আছে। যে দেখা যায় আমি কোনো ক্রাইমের মধ্যে পড়িনি, কোনো পুলিশ কেস নাই, বা আমি ট্যাক্স ঠিক মতো দিছি, বা আমি পেনশন ঠিক মতো দিছি, হ্যাঁ এইগুলা ঠিকঠাক থাকলে মানে এদিক থেকে মোটামুটি সেফ। আর এটা এখন বর্তমানে এখানে 5 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যায়, যদি তার ক্রাইটেরিয়া গুলো সব ঠিক থাকে। হ্যাঁ যদি মনে করো একটা সে একটা জব করতেছে, হ্যাঁ তার আর্নিং সোর্স যেটা ওইটা ওই ক্যাটাগরির মধ্যে পড়ে, হ্যাঁ এটা সম্ভব বাৎসরিক 3,000, মানে 4,000-এর উপরে সম্ভবত। হুম হুম 40, 3 মানে 1,000 ইউরো মনে কর, 40,000-এর উপরে গেলে বাৎসরিক অ্যাপ্লাই করতে পারবে। হুম তারপরে আহ, তার মনে কর যে কি বলে, প্রথমে হলো গিয়া ব্লু কার্ড দেয়। হুম হুম ব্লু কার্ডের তারপরে তাকে পাসপোর্টের জন্য সে আবেদন করতে পারে আর কি। হুম হুম এগুলো আসলে অঞ্চল ভিত্তিকও কিছুটা ডিপেন্ড করে। দেখা যায় কিছু কিছু অঞ্চলে আহ, এটা ইজিলি প্রসেস করে। হুম হুম দেখা যায় কিছুদিন আগে এক ভাই পোস্ট করছে যে উনি 5 বছর পরে অ্যাপ্লাই করছে, তো প্রায় 6 বছরের সময় উনি পাসপোর্টটা হাতে পাইছে। কারণ ওই প্রসেসিং করতে ওদের 6 মাসের মতো সময় লাগছে। হ্যাঁ আর ওনার কাগজপত্র সবকিছু মোটামুটি ঠিক ছিল, যার কারণে ওনার বেশি দিন ওয়েট করতে হয় নাই। আর ওনার ওইটা রিজেকশনও আসে নাই। তো এইটা আসলে আহ একটু সময়ের বিষয়। কারণ সবার 5 বছরের মধ্যে সবকিছু সব কাগজপত্র হয় না। যেমন ব্লু কার্ড, এটা 5 বছরের মধ্যে সবাই পায় না, কারণ ফুল টাইম চাকরি না করলে ব্লু কার্ডে যাওয়া পসিবল না। আচ্ছা আচ্ছা ফুল টাইম চাকরি করলেও ওই একটা স্যালারি রেঞ্জ লাগবে, সেই স্যালারি রেঞ্জের মধ্যে না গেলে ওইটা হবে না। হুম হুম তো এইসব ক্রাইটেরিয়া ফুলফিল করলে 5 বছরের মধ্যে পসিবল। আরেকটা ইয়ে আছে, ল্যাঙ্গুয়েজ লাগবে B1, আচ্ছা B1 বা B2। B2 সেফ আর কি, এটা সবকিছুর জন্যই। হুম হুম
বুঝতে পারছি। তাইলে এই যে ফুল টাইম জবে গেলে এই যে তোর ব্লু কার্ড যে কথাটা বললি এটা ১-১.৫ বছরের মধ্যে কি পাওয়া যাওয়ার চান্স আছে? ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায় ফুল টাইম জবে যাওয়ার পরেই। আচ্ছা, তাহলে ওই যে কোনো যে সময় আমার বাধ্যতামূলক আমি নাই ফুল জাপানের টাইম, মতো যে ৩ বছর থাকতে হইব। এমন কোনো বাধ্যতামূলক হ্যাঁ, রুলস নাই। ঢোকার ওইটা পরেই এপ্লাই করতে পারোস আরকি। ঢোকার পরে আমার তো ফুল টাইম চাকরি হওয়া লাগবে। এইটাই তো ফুল টাইম জবে যাওয়ার পরেই একটা ফুল টাইম হ্যাঁ, জবে হ্যাঁ, ঢোকার পরে এপ্লাই করতে পারে। হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা এখন তোর একটু কালচারের দিকে আই। কারণ বাঙালি তো আমরা হইলো মনে কর মানে এতক্ষণ পর্যন্ত মিক্সড যে কালচার। দেখতাছে এরা আমাদের রিয়াল অডিয়েন্স, এদেরকে আই লাভ ইউ। এটাই রিয়েল বাস্তবতা। কাস্টমার, মনে কর অসভ্য জাতি, কিন্তু জাপানিরা যদি মনে কর চিন্তা করি যে আসলে ওরা বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলি এই ৩.৫ বছর মনে হইতাছে ওদের মধ্যে রেসিজমও অনেকটা কাজ করে বুঝছস? কিন্তু এটা এর সব আছে। হ্যাঁ, কিন্তু বড় একটা পার্সেন্টেজ যদি বলি, এটা মনে কর সভ্য জাতি বা ওরা সুশৃঙ্খল জাতি, হ্যাঁ? কিন্তু এই যে কারো যদি অভিমত থাকে আমি আপনার সাথে এগ্রি, হ্যাঁ, আমি মাইনে নিলাম। আর মনে কর ধর সময়ের ব্যাপারে যদি বলি, কারো সাথে তুই মনে কর একটায় দেখা করার কথা। ও একটা ৪-৫ মিনিট আগেই আইবো, কিন্তু ও লেট করবে না। ১ মিনিটও লেট করবে না। কিন্তু আমাগো ক্ষেত্রে যেটা হয় যে ৩০ মিনিট ১ ঘন্টা পরে আয়া, "দূর বেড়া জ্যাম ছিল, ঘুমাইছিলাম, বং-চং কত হ্যাঁ, কি।" হ্যাঁ, হ্যাঁ। একটা এইসব উদাহরণ আমি "দূর দিব না। বেড়া জ্যাম ছিল" এগুলা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ? এই যে সময়ের ব্যাপারে খুবই সচেতন বা মনে কর কেউ তোর কোনো একটা কথা দিছে, এটাও চেষ্টা করবে ও রাখার জন্য। হ্যাঁ? এই আজাইরা তোর ফালতু আলাপ অবশ্যই, করব হ্যাঁ। না। এই আবার অন্যর একটা সবথেকে বাজে ব্যাপার হইলো ধর এই জায়গায় এত পরিমাণে মানুষজন আসলে লাইফ নিয়ে ব্যস্ত বলতে কাজ-বাজ নিয়া এনজয় করার মতো বা ফ্রেন্ড সার্কেল নিয়ে যে ঘুরতে যাবো এটার সময় আসলে খুব কম। মানে সামাজিক কাজের চাপটা অনেক বেশি। এরপরে তোর মোটামুটি তো এই হইলো টুকটাক ব্যাপারগুলা। কারণ জার্মানের ক্ষেত্রেও কি মোটামুটি ব্যাপারগুলো এমনই নাকি? যে সময়ের ব্যাপারে কিছুটা সচেতন, মিলার। সুশৃঙ্খল? এগুলা ঠিক আছে। যে মনে কর যে সময়ের ব্যাপারে এরা খুবই সচেতন। টাইম মানে তোমাকে বলছে এইটা মানে এটাই। বলছে ১২টা মানে ১২টাই। ১২টা হ্যাঁ, আর একে মানে গেছো মানে তুমি লেট করছো। এটা জাপানি তোরে মুখের উপরেই হ্যাঁ, কইয়া ফেলবো যে, "ওমাইগা ওসোইও" মানে তুই লেট কইরা আইছস। ১ মিনিট মানে ওইটা ব্যাপার না। তুমি ১ মিনিটেরই লেট। মাঝখানে মাঝখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাই। আমি আগে যে বাসায় থাকতাম ওই বাসায় আমি একজন টেনেন্ট উঠাই দিয়ে যাবো। এইজন্য আমি পোস্ট দিছি। হ্যাঁ, কয়েকজন দেখে গেছে। এক বাঙালি, সে বলছে যে, "ভাই আমি দেখতে আসবো আগামীকালকে।" হ্যাঁ, আমি বলছি ১২টার সময় আসেন। আমি ১২টার সময় ফ্রি। বলছে, "না ভাই ২টার সময় কোনোভাবে একটু ম্যানেজ করেন।" হ্যাঁ, আমার কাজ মনে হয় ছিল ৪টার সময়। হ্যাঁ, আমি এজন্য ১২টার সময় বলছি। বলছি, "ঠিক আছে ভাই তাহলে ২টার সময় আইসেন।" হুম, ও ২টার সময় ২টার মনে হয় যে ১০ মিনিট আগে আমি ওরও মেসেজ দিছি, "ভাই আপনি কি আসতেছেন?" হুম, পরে বলতেছে, "না ভাই আজকে মনে হয় না আসা হবে।" হ্যাঁ? আ কারণ আমি ক্লাসে চলে আসছি তো। মানে আমি তখন ১ম তো এজন্য আসলে কিছু বলি নাই। হুম, হুম, নাহলে খুবই মানে মুখটা খারাপ হয়ে গেছিল। যে, "ভাই তুমি আসবা না এটা আগে জানায় দিতা। তুমি ২ ঘন্টা আগে জানায় দিতে যে, ভাই আমি আসতে পারব না। আমি তোমার জন্য যে সময়টা ব্যয় করছি বা তোমার জন্য আমি যে বাসায় ছিলাম, অন্য আমি কোনো কাজ করতে পারতাম।" হুম, এই জিনিসটা যারা বুঝে না, যে বাঙালিরা বুঝে না অ্যাকচুয়ালি। এদেরকে আসলে এখন তো এই মানে পাবলিক প্লেসে তো আর এরকম কিছু বলাও যায় না। হুম, হুম, এই বিষয়টা আসলে বুঝে না অনেকে। হুম, বুঝতে পারছি। আর এইখানের কালচারটা মনে কর, উম যেমন জাপানের তোর মেট্রো রেলে কি অবস্থা হয়? সব নিরিবিলি, চুপ। হ, সবই নিরিবিলি চুপ। তবে এই জায়গায় ওসাকা হইলো একটু ব্যতিক্রম বুঝছস? কারণ কি ওসাকা অনেক আগে থেইকা ওসাকা আর আরেকটা শহরের নাম কি ভুইলা গেলাম। এটা অনেক আগে থেইকা ওরা তোর বাণিজ্যিকভাবে অনেক সমৃদ্ধ ছিল। যার কারণে তোর ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি থেইকা লোকজন আসা যাওয়া করত বাণিজ্যিক কারণে। যার কারণে বিভিন্ন কালচার গুলো আসার আসলে কারণে কত এটা কিছু। মিক্সড হয়ে গেছে বুঝছস? যার হ্যাঁ, কারণে এই হ্যাঁ, যে ওসাকা এইসব শহরে তোর সময়ের ব্যাপারে সচেতন এগুলো বাঙালির মতো। "ভাই আইতাছি, ৫ মিনিট লাগবো।" ৫ মিনিট দাঁড়ান ১০ মিনিটের মধ্যে আইতাছি। ও জায়গায় যে সময়ের ব্যাপারে সচেতন না, ব্যাপারটা এমন না। কিন্তু মানে একটু মানে অন্যরকম জাপান হালকা কিছু বুঝছস? চেঞ্জ আরকি। হ্যাঁ। হ্যাঁ, হালকা একটু চেঞ্জ আছে এই। কিন্তু না এইখানেও এমনি বিষয়টা নিরিবিলি চুপচাপ। এইখানে বিষয়টা মনে কর তুই এমনি ওয়ার্কিং ডেজ এ তুই ট্রাভেল করতেছিস।
তেমন কোনো সমস্যা, মানে তেমন কোনো ঝামেলা নাই বা সমস্যা হয় না কখনো। হ্যাঁ হ্যাঁ। বাট যে একসাথে 3-4 জন ইয়াং পোলাপান উঠছে, হুম। ওরা যেখানে বসবো এর আশেপাশে মনে কর যে ওরাই লয়াল হইছে, চিল্লায় চিল্লায় কথা হইতাছে, এটা ওইটা সেটা। আর যদি কোনো মনে কর যে উইকেন্ড, মানে কোনো ছুটির দিনে, বা মনে কর কোনো একটা সরকারি ছুটি, হ্যাঁ। বা শুক্রবার, শুক্রবার বিকালে, শনিবার, মনে কর যে ওরা ড্রিঙ্ক ফ্রিঙ্ক কইরা যখন যাবে, ড্রিঙ্ক করতে করতে যাবে, আসবে ড্রিঙ্ক করতে করতে, হ্যাঁ, পুরাই মনে কর সবকিছু মাথায় লয়ে লয়। হুম। এই জায়গায় ইয়াং মাল পোলাপান পানি মনে কর ওপেনে খাইতাছে, এটা আসলে সমস্যা না। গাঞ্জা খায় না। তবে মনে কর বিয়ার টিয়ার মদটা যা আছে সিগারেট মানে চলে, পানি ওটাও মানি চলে, যা সবই আছে চলে। এগুলা উড়াধুরা সব জায়গায় বিক্রি করে আরামসে, সব জায়গায় 20 বছর হইলেই তুই খাইতে পারবি, সমস্যা নাই। কিন্তু উচ্ছৃঙ্খল না ওইভাবে মনে কর খায়া যে আসলে সবগুলাই মাতলামি করতেছে এমন না, দুই একটা আছে পিনিক মিনিক কইরাও আসলে কন্ট্রোল করতে পারে না, তোর মতো আউলেয়া যায়। আমার বিনিক করতে কবে দেখছো? আমি তো বুঝলাম না। তুই আর ওই যে কি জানো মুন্না বাবুর্চি এই দুইটা যে ওই যে ফার্ম গেটে মাইরমুর খাইলি, কবে? এই ভুলে গিয়েছিস? আমার তো মনে হয় কখনো। তুই কি এই খেয়ে তুই না পাল্লা পাল্লা গেছিলি, মনে আছে? হ। না আহ, পল্লব গেছি মনে আছে, হ্যাঁ। ওই যে তোর ইয়ার ধানমন্ডির অপোজিটে যেটা, এটা সোলাডাওয়ালা মজা ছিল বুঝছস। আর- আরামে আরামে, হ্যাঁ। নাম কি নাম তো ভুলে গেছি গা। আর এই আমার কলেজের লাগে না। তো তো গান জুটির চড়ি চড়ি আমরা চড়ি। আচ্ছা এত সময় কিন্তু হ্যাঁ। গালিগালাজ করি না, আর অল্প সময় একটু কথা কমু, গালিগালাজ একটু কন্ট্রোল মন্ট্রোল করে রাখ। আহ, নালে বেশি সময় দিলে তো কখন বাইরে যাবো ঠিক নাই। হ্যাঁ কি তাড়াতাড়ি বেরিয়ে আগাই। যাবে তোদের, তো আর বেরিয়ে যায় তাড়াতাড়ি গালি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা পরবর্তী ব্যাপার হলো ধর এই জায়গায় বিশাল একটা ফ্যাক্ট হলো, বাঙালি যারা আসে বা ফরেনার যারা জাপানে আসে, প্রযুক্তির দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে এখন মোটামুটি এরা খুব ভালো থাকলেও এই জায়গায় বিশাল একটা বাধা হইলো ভাষা। যদি জাপানি ভাষা কেউ না জানে, ও আসলে মানে হুম, ভোগান্তির ওর কোনো শেষ নাই। ও একটা সিম শুরুতে আওয়ার পরে সিম কিনতে হইব, ব্যাংক কার্ড করতে হইব, টুকটাক বাজার ঘাট করতে হইব। এই কিন্তু আসলে কেউ যে একজন হেল্প করবে এটার অপরচুনিটি কম, কারণ এত ব্যস্ত। এই ক্ষেত্রে ভাষাটা যদি ও না জানে মানে ওর সবাই ব্যস্ত। বিপদের আর কোনো শেষ নাই। মানে কেউ যদি দুনিয়ার মধ্যেই নরক দেখতে চায় তাহলে জাপানে জাপানি ভাষা না শিখাইলেই ও এটা আরে টের পাইব। তো এখন তোর জার্মানের ক্ষেত্রে তুই যদি জার্মানি ভাষা না জানোস, আশপাশে তোর চলাফেরা বা আবিজাবি এটা কি তুই ইংলিশ দিয়ে কি কভার করতে পারোস? তোর ভয়েস আসতেছে আর তুই মুখ লাগাইতেছস পরে, তোর নেটের সমস্যা হয়নি। ওই মাঙ্গে না, তে আমার নেট ঠিকই আছে, তোর ওই যে হেডফোন শুনছি, সবই শুনছি। এবার ঠিক আমার আছে। হেডফোন কি হইছে? তোর হেডফোনে মাঝে মাঝে ডাবল ডাবল শোনা যেত, এখন তুই শুনোস ক্লিয়ার। আমি তো ক্লিয়ার শুনছি। কি আমার আচ্ছা কথা ডাবল ডাবল শুনতেছিলি? এখন না, মাঝে মাঝে হয়েছে, এখন না, তোর যে কোশ্চেন করছে এটা তুই অ্যান্সার কর। এইটা এখানেও হয় বুঝছস, কিন্তু ডিপেন্ড করে কিছু কিছু বড় সিটিতে যদি প্রথমে থাকা শুরু করি, তো ওইটার ওই গ্যাপটা আসলে মনে হয়। বাট যদি একটু রুরাল এরিয়াতে যাই, তখন এই গ্যাপটা একদম 100%, মনে কর যে মনে হইব যে আমার ল্যাঙ্গুয়েজ শেখাই লাগতো। হুম কিন্তু এখন এই যে কাজের, মানে প্রথম অবস্থায়, আমি প্রথম অবস্থার কথা বলতেছি, হুম। কিন্তু কাজে ঢুকলে, বা মনে কর ক্লাসে গেলে তো সমস্যা নাই, সব ইংলিশে, হ্যাঁ ইউনিভার্সিটি গেলে সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। হ্যাঁ আর শুধু কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে এখন দূরে কোথাও গেছি তখন ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা আসে। হ্যাঁ তারপরে কাজের ক্ষেত্রে দেখা যায় ও আমারে এতগুলা বললো, আমি হয়তো বা অল্প একটু বুঝলাম। হ্যাঁ এটা সমস্যা, ল্যাঙ্গুয়েজের সমস্যাটা এখানেও আছে প্রচুর। যদি আমি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া যাইতাম, বা নিউজিল্যান্ড, সমস্যাগুলো হইতো না। হ্যাঁ হ্যাঁ এখানেও জাপানের মতো ওরা ওদের ল্যাঙ্গুয়েজটা খুব বেশি প্রায়োরিটি দেয়। আমি একটা সাধারণ উদাহরণ দেই। বাসার জন্য এর মধ্যে অ্যাপ্লাই করছি হ্যাঁ অনলাইনে। হ্যাঁ। তো এখান থেকে এই ওই এজেন্সি থেকে আমার কল দিছে। হুম তো এর আগেও কয়েকটা এজেন্সির সাথে কথা বলছি, ওরা ইংলিশে কথা বলছে। হুম বাট ওই এজেন্সির সাথে কথা বলতেছি, হুম, ও ফোন দিছে, ফোন দিয়ে আমি বলতেছি, মানে কতক্ষণ কথা বলতো বুঝলাম না। হুম হ্যাঁ, এরপর বললাম ইংলিশ, প্লিজ টক ইন ইংলিশ। ও ইংলিশ জানে। হুম। পরে বলল যে নো, অনলি জার্মান,
and learn German. মানে ও ইংলিশ জানে, ওর অ্যাকসেন্ট শুনে আমি বুঝতে পারলাম যে ও ইংলিশ ভালো করে জানে কিন্তু কইবো না। না, এই জায়গায় তোর জাপানি যারা আছে ওরা ইয়ং পোলাপানে তোর ইংরেজি একটু কওয়ার চেষ্টা করে বুঝছস। আসলে অগো ইংরেজির যে প্রোনাউন্সিয়েশন এটা শুনলে মনে হয় ভাই তুই জাপানি যেই ক, আমি বুঝতাছি না সমস্যা নাই, তবু তুই ইংলিশ কইস না বুঝছস। মানে মাহফুজ রহমানের গান আর কি এর থেকেও সুমধুর। আহ, আর এইখানে মনে কর বাঙালি কমিউনিটি মোটামুটি ভালো বড়। সাপোর্টিভ আমি কেমন কমিউনিটিতে আছে, সাপোর্টিভ কেমন? না, সাপোর্টিভ, মোটামুটি সাপোর্টিভ। আমার পরিচিত যারা আছে এরা মোটামুটি সবাই সাপোর্টিভ। আর ওই যে বললাম যে যে গ্রুপটা আছে, হ্যাঁ। যেখানে মনে কর যে সব ইনফরমেশন পাওয়া যায় কিভাবে হুম। জার্মান আসতে হবে বা কিভাবে সবকিছু রেডি করতে হবে, হ্যাঁ। ওইখানের মানুষজন মোটামুটি স্টুডেন্ট যারা আছে সবাই খুবই ফ্রেন্ডলি, খুবই সাপোর্টিভ। থাকে দু একজন একটু জাউরা টাউরা, ওরা সব জায়গায়। ওই ঠিক আছে। আবিরের মতো, এরপরে মুন্নার মতো এমন দু একটা টুটুট থাকবই। না জাপানে আসলে আহ, কমিউনিটি যেগুলো আছে এগুলো অধিকাংশ আসলে হেল্পফুল বলা চলে, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে ব্যস্ততার কারণে আসলে সময় বের করা সম্ভব না, কিন্তু আবার কিছু টুটুট আছে এগুলো খুবই বড় লেভেলের টুটুট, যার কারণে হ্যাঁ, মানে মন চায় যখন সময় সময় বের করে আগো কি মারা, মানে দেখা করা লাগছে। হা 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 হা, ওইটাই ওইটাই। হুম। আর এইখানের আহ, মনে কর জলবায়ু মোটামুটি এখন শুয়ে গেছে শরীরে। ঠান্ডা তো প্রচুর ঠান্ডা না তোর ওই জায়গায়? মানে ম্যাক্সিমাম কত ডিগ্রি পর্যন্ত নামে? এখানে এটা তোর এরিয়া ভিত্তিক। তোর এলাকায় আগে কততে? যেখানে থাকতাম, আমি বলতেছি স্যার, আগে যেখানে থাকতাম ওইখানে মনে কর যে বরফ পড়তেছে না, হুম। বা মনে কর যে ওয়ান চলতেছে বা টু চলতেছে বোকা বা -1 বোকা চলতেছে। চো, ওটা বরফ না, ওটাকে তুষার বলে। গরিব বাংলাদেশে থাকতে তো তোরা দেখিসনি আমাদের বরিশালে কত ওইটাই ওইটাই। পড়তো জানিস? হ্যাঁ হ্যাঁ, তুমি তো লুঙ্গি জায়গায় আমরা শুয়ে থাকতা, আমি জানি। ঠিক আছে। লুঙ্গি তো পড়তামই না তখন। এখন ওইখানে মনে কর যে অবস্থা মোটামুটি ভালো, তুষার খুব কম পড়ে, মনে হুম। কর 1 ডিগ্রি বা -1 -2। কিন্তু এই এখন নতুন যেখানে আসছি, হুম। এখানে মনে কর ওইখানে যদি -1 থাকে এখানে -2 থাকবো, -3 থাকবো। এখানে হয়তো বা ওইখানে বরফ পড়তেছে না, তুষার পড়তেছে না, এখানে পড়বো। বেশি আপ ডাউন না তো, হয়তো বা 2-3 ডিগ্রি আপ ডাউন করতেছে এই। জাপানের ক্ষেত্রে বেশি কিন্তু বিশাল একটা আপ তারপর ডাউন করে জ্বর। যে আমি যে জায়গায় আছি। তুষারটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট, বুঝছো? হুম হুম। কারণ ওইখানে তুষার পড়তেছে না, এরিয়াটা মোটামুটি ভালো, কিন্তু এখানে পড়তেছে, এরিয়াটা নষ্ট হয়ে গেছে গা, বাইরে বেরোনোটা কষ্ট। না আমি যে থাকতে সেই জায়গায় মনে কর তোর যখন বেশি ঠান্ডা হয় তখন এবছর গেছিল মনে হয় -4-5। কিন্তু হোক্কাইদো নামের একটা জায়গা আছে, ও জায়গায় -25-30ও যায়, এই অবস্থা বুঝছস। ও জায়গার এখানে মানুষজন আছে ওরকম। এই এই হলো অবস্থা। তবে তোরা আসলে জার্মানে যে ঠান্ডা জিনিসটা ফিল করলেও অন্য একটা যেটা জিনিস প্যারা খাস না, এটা হলো ভূমিকম্প। এই জায়গায় বাইরে ভাই হ্যাঁ হ্যাঁ মনে কর কাঁপাকাঁপি প্রচুর পরিমাণে থাকে, কিন্তু যে মজার ব্যাপার হলো মনে কর বিল্ডিং বা হাবিজাবি ওদের মানে এতটা আসলে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে করা, দেখা গেল 6 ডিগ্রি 7 ডিগ্রি হইলেও মানে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাইতেছে, ব্যাপারটা এমন না। কিন্তু বাংলাদেশের যে ধর ঢাকার অবস্থা, যদি 6 ডিগ্রি হয় ঢাকা সব যাইবো মনে কর মাটির লগে মিশা। হ্যাঁ, এই মাটির সাথে মিশে এই যাবে। এই যে আর ভূমি ভূমিকম্পটা প্যারা খাইতেছি প্রচুর, তবে এটা ভালো, আসলে মনে কর যে মাঝে মধ্যে একটু কাটপাট লড়াই তোদের ভূমিকম্পের মাধ্যমে। হ্যাঁ তোরা তো খাট লাগাতে পারিস না, তোরা গরিব। হিংসে হয় হিংসে। আহ, না না, তোদের এইসব শুনে আনন্দ লাগে, বুঝলি যে হুম। কি বলে, ভূমিকম্পে তোদের খাট লড়ে। এছাড়া মনে কর এখানে সামার টাইমটা খুবই সুন্দর। এই সামার চলতেছে, মনে কর এই গত 2 দিন আগে ওয়েদার ছিল 38 36, গত মাসে এরকম ওয়েদার ছিল 42 40, পুরো ফাটাই বাইরে গেছিল। এই জায়গায় এখন যেটা গরম মনে কর চলতেছে দেশে তো। বইয়ে এত কষ্ট হয় নাই, হ্যাঁ। এই গরম সার্ভাইভ করতে এখানে এসে যতটা কষ্ট হইতেছে মনে এই কর এই জায়গায় ধর 40 38। আজকে 36 ডিগ্রি 37 ডিগ্রি, তবে এই জায়গার গরম মনে হয় চামড়া মামড়া ঝলে এই অবস্থা। হ্যাঁ, এটা তো মেইন কারণ, কারণ মনে কর যে তুই 6 থেকে 8 মাস থাকস ঠান্ডার মধ্যে, এরপরে হুট করে যখন মনে কর এত তাপ লাগে, ওটা শরীরে প্রচুর পরিমাণে মানে ফুটে আর কি, হুম। মনে হয় যে সুই দিয়ে গুজাইতেছে। হুম।
আবার তোর জাপান এবং জার্মানির মধ্যে আর একটা বিশাল পার্থক্য হলো, ধর জাপানি যাদের পাসপোর্ট আছে ওরা কিন্তু মানে বিশাল একটা অঙ্কের দেশে তোর টিকিট কাইডেই ফুস করে চলে যেতে পারে, বুঝছস? ভিসা লাগান হুম। লাগে না। তোরা জার্মানি আসছো যে সেনজেন ভুক্ত যে কান্ট্রি গুলা, এর মধ্যে তোরা টিকিট কাইডে কিন্তু ফুস করে যাইতে পারস। কিন্তু জাপান থেকে কোনো কান্ট্রিতে যাইতে হলে চারিপাশে যেহেতু সমুদ্র, এরা যাওয়াটা আসলে খুবই কস্টলি, বুঝছস? কিন্তু তোরা দেখা গেল ফুস এখানে করে ট্রেন মেন বাস মাস 26 করে গেছস করতে গা। হবে। হ্যাঁ, 26টা দেশে মনে কর আমার কিছুই লাগবে না। এই মনে কর যে আমার পাসপোর্ট হ্যাঁ আর কার্ড নিয়ে, রেসিডেন্ট কার্ড নিয়ে আমি মনে কর জার্মানির যে কোনো জায়গায় আমি যেতে পারবো আমার ওই যে সেমিস্টার টিকিট দিয়া। কিন্তু হ্যাঁ সময় লাগে অনেক, পাবলিক ট্রান্সপোর্ট ধরতে হয়, এই একটার পর একটা একটার পর একটা। দেখা যায় হাই স্পিড ট্রেনে বা ফিক্স বাসে গেলে যদি আমার 6 ঘন্টা লাগে, আমার ওই জায়গায় যাইতে আমি যদি কোনো টিকিট টিকিট না কাটি আমার স্টুডেন্ট টিকিট দিয়া, ওইখানে মনে কর আমার 9 ঘন্টা লাগবে ওমা। বা হুম, 10 ঘন্টা। বুঝতে পারছি। কারণ ওটা কস্ট আমার আগেই দেওয়া, ওইটা কস্ট কাটতেছে। আহ, ও ট্রান্সপোর্টেশনের কথা যেটা কইলি, জাপানে কিন্তু এই যে সময়ের ব্যাপারে এই যে বললাম, এটা কিন্তু ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এটা খুবই সচেতন। এই জায়গায় মনে কর 9টার বাস 9টাই আইব, বুঝছস? 9টায় একে আইব, এটার চান্স আসলে খুবই কম। জ্বর মনে কর বন্যা মন্যা হয় নাই, তুষার মুষার পরে নাই, বা কোনো একটা দুর্ঘটনা যদি না ঘটে, টাইম টু টাইম আইব। জার্মানিও কি সেম নাকি এটা কাহিনী করে মাঝে মাঝে? এরা আমি আসলে যে কটা সিটিতে ঘুরছি বুঝছস, এর মধ্যে আমি যে স্টেটে থাকি হুম এই স্টেটের ডিবি মানে ডয়েচে বান, হুম। ঠিক আছে, খুবই জঘন্য রে ভাই। মানে তোর হয় 12টার থেকে ট্রেন, এটা হয়তো কানেকশন পাইতেছে না, বা হ্যাঁ ওর আগে কোনো ট্রেনের প্রায়োরিটি দিছে ফার্স্ট ফার্স্ট ট্রেন এগুলারে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য লেট হইতে 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 দেখা যায় 20 মিনিট, 10 মিনিট এটা কোনো লেট না, এটা স্বাভাবিক। 10 ঠিক মিনিট? আছে, এই জায়গায় 10 মিনিট মানে লেট, মানে লেটই। 40 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টাও চলে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, মানে ট্রেনের, লোকাল ট্রেনের এরকম অবস্থা হয় আর কি। না, এটা এটা ঠিকই ডিপেন্ড আছে, করে তোর এই কর্মফল। তুইও সিজনের। যেমন টুটুট, তোর ওই স্টেটের ওই টুটুট এই লেভেলের টুটুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আবার ওই তোর পূর্ব দিকে, তারপরে উত্তর সাইডে, উত্তর সাইডে না তো, পূর্ব দক্ষিণ, আর হলো তোর পশ্চিম সাইডে, হুম এদিকটা মোটামুটি একটু ভালো এই হুম আমার এই স্টেট থেকে। যেমন পাশের স্টেটে গেছিলাম, টাইম মনে কর টাইম টু টাইম একদম, ওই 1 মিনিট আগে দাঁড়ায় আছে, বা মনে কর একদম টাইম টু টাইম ঢুকছে, টাইম টু টাইম বের হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গায় আসলে ওইটার চান্স খুবই কম। এই যার মানে নাকি 3,000 টাইপের উপরে রুটি পাওয়া যায়, কাহিনী কি সত্য? হ্যাঁ হ্যাঁ, এখানে রুটি মানে দেখতে সেম, নাম হ্যাঁ। আলাদা, টেস্ট আলাদা। ওমা, হ্যাঁ, এত ওরা এত থেকে টাইপের বেশি রুটি ভ্যারাইটি কেন আছে, জার্মানির, কাহিনী কি? এটাও আমি জানি না ভাই। তোরে যেই কটা ওদের এত গুরুত্বপূর্ণ ভ্যারাইটিস কোশ্চেন রুটি করছিস কেন? তুই একটাও জানোস না, তুই আজেরা পেঁচাল তিনটা কইরি। কোশ্চেন করছো, তিনটা কোশ্চেন আমি জানি না। রুটি, আর কত বছর পর্যন্ত পোলাও ভেন্ডে টাকা দেয়, আর একটা তোমরা কি জিগাইলি, আর ভুলে গেছি। একটা ট্যাক্সের। আচ্ছা যা, ওটা প্যারা না, ট্যাক্সের পরে ক্লিয়ার করলাম। এই পর্যন্ত লোকজন দেখতাছে না, সমস্যা নাই, এগুলা শুনতাছে না। উম, পরবর্তীতে আচ্ছা জাপান এখানে আর একটা কালচার আছে মনে করো, কি কালচার? এখানে মানুষজন প্রচুর পরিমাণে বিয়ার খায়। এই জায়গায় মানুষজন তো পানির থেকে ওরা বেশি পানি বিয়ার খায় না, খায়। ওরা পানি খায় না, ওরা মানে এটা ওদের একটা মানে বলতে গেলে তোর এখান থেকে এখানে বেশি খায়, একটু সার্চ করে দেখিস। আর এখানে সব থেকে বড় বিয়ারের তোর ফেস্টিভ্যাল অক্টোবর ফেস্ট, যেটা জার্মানিতে হয়, এটা ইয়াতে তোর মিউনিকে, হুম হুম। এখান থেকে ভালো দূরে একদম দক্ষিণ সাইডে, এই ওটা জায়গায় অস্ট্রিয়ার কাছে, অস্ট্রিয়া 20 কাছে। বছরের ওইলেই তো মদ টদ খাইতারে, বুঝছস? তো দেখা গেল 16 বছর। অকেশনালি 20 বছর হয় নাই, কিন্তু আর বাসায় ওর বাপ মা পোলাপানের বয়স মনে কর 14-15 বছর খাইতাছে বয়া ধুমায়া। হয়তো বা পোলাপান একটু কম দিতেছে, তবে খাইতাছে, আজকে উৎসব খা। হুম। কিন্তু যখন 20 বছর হয়ে যায়, বাপ মা ভাই বোন সব মিলা খাইতাছে ধুমায়া এখানে ষোলো ওপেনে। বছর 16 বছর পর তুমি বিয়ে খাইতে পারবো। আর বেটা, এটা এটা আমার কাছে একটা পুরা বাজে জিনিস মনে হয়। হ্যাঁ, এই এই বিষয়টা একটু বাজে যে
কারণ আমাদের কালচারটা এরকম না তো, বুঝছস, এই জন্য বাজে মনে হয়। উম, আচ্ছা, জার্মানের সব থেকে তোর বিখ্যাত খাবার কি, ফেমাস খাবার কি? ফেমাস খাবার বলতে ওদের তো ব্রেডই চলে মনে কর সব থেকে বেশি। বেরিট মানে কি? আর যদি ব্রেড ব্রেড ও আচ্ছা। রুটি বেড়া। আচ্ছা, এই রুটি বলতে কি বিখ্যাত কোন রুটি আছে? বিখ্যাত রুটি, এরা তো আমার নাম মনে নাই কারা, নামটা আহ, বাইকের রুটি। তুই কি গুগলের উপরে বাচ্চা আসোস? হারামজাদা। ভাই গুগলে হইতে পারতেছে না সব থেকে মনে কর যে ইয়া কোনটা, তুই অবশ্য বলছে দুই তিনটা। চ্যাট জিপিটি দাদাকে জিজ্ঞাসা কর। আচ্ছা এই যে ও রবিন ব্রুট, পাম্পরিং লিকেল, ভাই দু একটা আছে মনে কর যে আমি না উচ্চারণ করতে পারতেছি না। আচ্ছা, নাম উচ্চারণ না করতে বলার সমস্যা নাই, এখন আমার কাছে কেন জানি বারবার মনে হইতাছে যে এত সময় বক বক করলাম, এটা আসলে রেকর্ড হইছে কিনা, নাম্বার এক। আর নাম্বার দুই হইলো সাউন্ড কোয়ালিটি কি, এটা নিয়ে আমার কোনো ধারণা নাই। হইলে তো এটা আপলোড করবো, না হইলে মামা লাল বাত্তি। আর দেখা যাক, আমরা লাল বাতি, এত সময় পর্যন্ত পুরা যখন আইসি আমরা দেড় ঘন্টা, দেড় ঘন্টা নষ্ট করছস যদি কোনো তোদের আউটপুট না তোদের হয়। অ্যাকাউন্ট পাঠিয়ে দিস, টাকা পাঠিয়ে দেবো, তোদের তো গরিব না। হুম। ক্রেডিট কার্ড দিয়ে চলি আমরা। হ্যাঁ, এই মাস শেষে কি পূরণ করতে পারোস? আরে না, অলরেডি তোর আজকে 19 না, 12 তারিখ না 13 তারিখ পর্যন্ত মনে হয় ওই কাগজ মাগজ ইউজ করছি, এর পরবর্তীতে আমরা তো কার্ড ইউজ করি। আচ্ছা, তোর কাছে এই যে তুই 1 বছর মোটামুটি থাকতাছস, জার্মানের সব থেকে বিরক্তিকর জিনিস তোর কাছে কি মনে হয়? ডয়চে বান, কি? এই তোর যানবাহন আর কি, ডয়চে বান? কি বলেছিস? ডিবি ডিবি, মানে তোর আচ্ছা, এটা তো ঝামেলার কথা না, তোর এলাকা যদি না থাকে, তুই যদি অন্য কোনো স্টেটে থাকতি তাহলে তো এই প্যারাটা তোর হইতো না নাকি? হয়তো বা এরকম করা হইতো না। আচ্ছা, তো এটা তো তোর সমস্যার কথা না, কারণ বাংলাদেশে ধর বাস তৈরির কোনো টাইমই নাই। মোহাম্মদপুরে। বাংলাদেশে বাংলাদেশে বাসের টাইম নাই, আর বাংলাদেশে একজনকে কইতাম যে ঠিক আছে ভাই আমি আধা ঘন্টা পর আইতেছি, ওর লগে আমি দেড় ঘন্টা পর গিয়ে দেখা করতাম। হ্যাঁ, এটা তো তো এই অভ্যাসটা তো এই- তোর কাজে লাগাইতে পারতাস, তাহলে সমস্যা কি? এখান থেকে আমার কারণ লাগে দেড় ওই ঘন্টা। স্টেটের মধ্যে তো সবগুলোই সেম, ধর কাজের জায়গায় কি তোর প্যারা দেয় যে তোর আজকে লেট হয়েছে কি এর লেগা, এই সেই লেগে কি দেয়? প্যারা দেয় না, মনে কর আমি একদিন কাজ আমার 7 ঘন্টা, আধা ঘন্টা তোর ব্রেকে যায়, 6.5 ঘন্টা কাজ। হুম। আমি একদিন ট্রেনে বয়ে রয়েছি, মনে কর বাংলাদেশ হলে দরজা খুইলা সন্ধ্যার বাইরে হাইটে যে স্টেশনে উঠতাম, হাইটে গেলে মনে কর 3-4 মিনিট লাগবে। হ্যাঁ। স্টেশনের আগে দাঁড়ায় আছে, ও ঢুকতে পারতেছে না, আধা ঘন্টা দাঁড়ায় রয়েছে এনে ট্রেনের ভিতরে। আমার তো গার পিছে চলতেছে যে এই আধা ঘন্টা যদি আমি এনে কাজ করতাম আমার এনে কিছু টাকা পেতাম, কোনো কিছু হইতেছে না, এনে দাঁড়ায় রয়েছি। হ্যাঁ, আর আমার সময়গুলো যাইতেছে। আহ, এরপরে ওই দিন লিখেছি আধা ঘন্টা দেরি কইরা কাজ করছি 4.5 ঘন্টা, আধা ঘন্টা ব্রেক, কেমন লাগে? বুঝতে পারছি। তাতে তুই কাজে যাস, তোর বাসা থেকে সময় লাগে কত সময়? এখান থেকে আর সময় লাগে কানেকশন ধরলে 15, ওদিকে ট্রেনে লাগে 15 মিনিট, আর এখান থেকে লাগে 7 মিনিট মনে কর ট্রামে। বুঝতে ট্রেন আর পারছি। উবান এর মাঝখানে দেখা যায় মনে কর ট্রানজিটের সময় কিনা মাঝে মধ্যে 5 মিনিট থাকে, মাঝে মধ্যে 10 মিনিট থাকে। আর ট্রেন লেট করলে তো কোনো কথাই নেই। আচ্ছা, এটা গেল তোর খারাপ দিক। তো তো জার্মানের এই যে এক্সপিরিয়েন্সে তোর সব থেকে ভালো দিক কি মনে হয়েছে? ভালো দিকটা মনে করে এখানে আইসা একটা বেটার লাইফ লিড করতে পারতেছি এখন, একটা মেইনটেনের মধ্যে আছে সবকিছু। তারপর পুরোটা নাই, ওই মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়, বাট একটা মেইনটেনের মধ্যে আছি যে না আমার কালকে কাজ আছে, আমার কালকে এইগুলো এগুলো করতে হইব, বা আজকে হুম, আমার কাজ নাই আমি মনে করো 1 ঘন্টা বেশি ঘুমাইতে পারতাছি, হুম, হুম। এরপর আজকে একদিনের জন্য রান্না করতে পারতাছি। এই লাইফটা মনে কর যে বেটার আমার মনে হয়, আচ্ছা, এই জায়গায় আমার সুস্থের মধ্যে থাকা। একটা ব্যাপার আমি তোর শেয়ার করি। ধর তুই এখন জার্মানে যাওয়ার পরে তোর রান্না বান্না নিজে করতাছস, ক্লাস করতাছস, কাজ বাজ করতাছস। বাংলাদেশে থাইকাও যদি তুই এইটুক এফোর্ট না দেয়, 50% এফোর্ট দিতি, তুই কিন্তু মিনিমাম কোনো না কোনো একটা কাজ বাজ করতে পারতি, কোনো একটা পার্ট টাইম জব করতে পারবি। কিন্তু বাংলাদেশে মনে কর তুই থাকা অবস্থায়, আমি থাকা অবস্থায়, বা অধিকাংশ লোকজন যারা আছে,
এরা কিন্তু আসলে অজুহাত দেওয়ার কোনো শেষ নাই, বুঝছোস? তা বাংলাদেশে থাকা অবস্থায় তো কিন্তু আমিও এইটার দিছি যে কাজ নাই, এই নাই, সেই নাই। কিন্তু এই জায়গায় এটা একটা আমি যে মেইন কারণ কি এফোর্ট দিতে জানো? আছি, এই এফোর্টটা কিন্তু আমি দেই নাই তখন। হ্যাঁ, এইটার একটা মেইন কারণ কি জানো? আমাদের সমাজ। সমাজ আমাদের তো সমাজ চুপ। ঠিক আছে? এখন মনে কর ওই যে ইসে ওইসা মামাতো বাস স্ট্যান্ডে যে উম, দোকান দিয়া ব্যবসা করলি, হ্যাঁ, এই ব্যবসা, সেম ব্যবসা তুই ওইখান থেকে আস্তে আস্তে যদি কইরা যদি তুই একটা দোকান রীতি ব্যবসা করতি, তোর ব্যবসাটা বাড়তো, অবশ্যই বাড়তো। আরে তোরে ঈদের সময়, আমি কথাটা ঈদের শেষ সময় করতে আমি দাঁড়া। আর বুলু দেয় তখন মনে হয় 28,000 বা 30,000 টাকার মালাই না, 3 দিনে মনে হয় প্রায় 16,000 টাকা প্রফিট করছি। তাহলে ধর ফুটপাতে বইসা 3 দিনে যদি আমার যেই ইনভেস্ট করছি এর এই সেম টাকা প্রফিট আহে, এই টাকা কই আইব? এরা ডেস্টিনিতেও তো এই অফার দিত না। কিন্তু এইটাই এটা কাজ কিন্তু করে। আমি আমি একটু শেষ করি। এটা কিন্তু মনে কর আমার ফ্যামিলি বাদে আমার আশপাশের কেউ জানতো না। হ্যাঁ, তো এই যে কেউ যদি জানতো যে তুই ফুটপাতে টি শার্ট বিক্রি করস, আমার তো সমাজ থেকেই বাই করে দিত। এইটাই তো মেইন প্রবলেম, বুঝছো? আমাদের সমাজ একটা মনে করো যে বোকা বোকা শোকা সমাজ। হ্যাঁ, বোকা শোকা সমাজ। আরো ভালো কিছু পাইতেছি না খুঁজে এখন। তুই একটা কিছু করতেছস। এখন গাই আমি দিতে পারোস, এখন লোকজন নাই কেউ। হ কারণ আমি যদি সেম কাজটা মনে কর যে করি, আমার এলাকার লোকজন যদি দেখে, কারণ মোহাম্মদপুরে আমার এলাকার লোকজনের অভাব নাই, কেউ একজন দেখবই ভাই। আমি যেখানে দাঁড়াই, হ্যাঁ ফোন দিব যে মন্ডলের পোলায় দেখছি রাস্তায় টি শার্ট বেচে, স্যান্ডো গেঞ্জি বেচে, গেঞ্জি বেচে। গেঞ্জি আছে। এই কথাটা যখন আমার বাপের কানে যাইবো, হ্যাঁ কইবো আমি ওরে পড়ালেখা করতে পাঠাইছি, আমি রেগুলার টাকা দিই ওরে। ঠিক আছে, তারপর ওরা এই কাজটা কেন করতেছে? কারণ এই চিন্তাটা তখনই তার মাথায় আসবে যখন আরেকজন হেরে যে কইবো, পিন দিব যে আপনার ছেলে রাস্তায় বসে গেঞ্জি বেচতেছে। এছাড়া যদি আমি তারে বলি যে আমি রাস্তায় বসে গেঞ্জি বিক্রি করতেছি, হুম, হুম, কিছু মনে করবো না। হুম, হুম। যখনই আরো চার পাঁচটা লোকের কানে বা মুখে শুনবে হ্যাঁ, যে আপনার ছেলে এটা করতেছে, এটা কি শোভা দেয় বা এটা কি আপনার স্ট্যাটাস সাথে সাথে যায়, হ্যাঁ। তখনই তার মনটা ঘুরে যাবে, তার মনটা খারাপ হবে যে না, এটা আসলে ঠিক না। কিন্তু যদি এইসব কথাবার্তা মানুষের না বলে, আমার ফ্যামিলি থেকে আমার কিছু বলবে না, তোর ফ্যামিলি থেকে তোর কিছু বলবে না। এই জন্যই বললাম যে মেইন প্রবলেমটা আমাদের সমাজ, একটা না এই জায়গায় বাইন হ্যাঁ, বাদরমুখী সমাজ, ঠিক আছে? সমাজটাও যেমন আসলে দোষ আছে, এই জায়গায় আমাদের নিজেদের আসলে এই ব্যাপারটা বোঝা উচিত যে সমাজ যেহেতু আমাদেরকে পাত্তা দিতেছে না। এই যে সোজা ব্যাপার হলো কি, ধরো ওই সময় যে আমি তোর ফুটপাতে টি শার্ট বিক্রি করছি, ওই জায়গায় আমার মোটিভেশন ছিল যে আমি যখন ঝামেলায় পড়তাছি, আমার থেকে 5 পয়সা দিয়া তোর হেল্প করতেছে না। এখন হিসাবটা মানে সোজা হিসাব, যে আমারে অসময়ে সাপোর্ট করব না, এর আমি আজাইরা কথা কেন কানে নিব? ব্যাপারটা খুবই সোজা ছিল, যার কারণে ওইটা তখন কথাটা করতে পারছিলাম। কানে তখনই তুই নিবি মনে কর যখন তোর ফ্যামিলি থেকে তোরে বলবো যে এই কাজ তোর করা লাগবে না। হুম, বাইরের কথা তুই কেউ কোথাও তুই কানে নিতেছিস না, তো যা কইতেছে কইতেছে কইতে থাক, আমার কোনো সমস্যা নাই। তো হুম, যখন দেখবি তোর ফ্যামিলির মানুষজন তোর বলতেছে এই কাজটা করিস না, তখন তোর 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 নিজের একটু গায়ে লাগবে। না এই যে এই জায়গায় এতক্ষণ পর্যন্ত যারা শুনতে আছে, এগো উদ্দেশ্য আমি একটা বয়ান দিতে পারি। বয়ানটা বলতে ধর এই সপ্তাহে আমার 2 জন লোকের সাথে মিট হইছে, বুঝছস? তো আমরা তো আসলে মানুষের বয়স এবং এর সেলারি কত পায় বা এর পজিশন কি, এইটার উপরে ডিপেন্ড কইরা এর কথা আমরা কিভাবে মনোযোগ দিয়ে শুনুম, আমরা এটা করি। হ্যাঁ, হ্যাঁ? তো যেই 2 জন লোকের সাথে কথা প্যাকেজটা হইছে, ওরকম ভাবে দেই আর কি। হ্যাঁ, এরা মানে চলে ফিরে খুবই স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটা লোকের সেলারি দর প্রত্যেক মাসে ১০,০০,০০০ টাকা প্লাস। হ্যাঁ? তো একটা লোকের সাথে প্রায় আমার ১.৫ ঘন্টা কথা হইছে। তো ও আমারে এক পর্যায়ে বলতেছিল যে, "ভাই দেখ, এখন আমার বয়স ৪৮ বছর। আমি কিন্তু ১০,০০,০০০ টাকা প্লাস সেলারি পাই।" জাপানে থাকে, ১০,০০,০০০ ইয়েন। হ্যাঁ? একটা কোম্পানিতে কাজ করে। এরপরেও আমার কোম্পানির কাজ হইলো ধর তোর ৮ ঘন্টা করে করা লাগে সপ্তাহে ৫ দিন। এর বাইরেও এভারেজে কোম্পানির কাজ যদি তুই ধরস, আমি মোটামুটি এর বাসায় আইসা আমি নিজে আরো অনেক কিছু করি। সব মিলায় প্রায় ১৭ ঘন্টা ১৮ ঘন্টা আমি প্রত্যেকদিন কাজ করি। এখন যদি চিন্তা করি যে একটা লোকে ১০,০০,০০০ টাকা সেলারি পাইতাছে, ওর আরো ব্যবসা-বাণিজ্য আছে, তোর কনটেন্ট বানাইতাছে, হাবিজাবি করতাছে। মানে মোটামুটি ১৮ ঘন্টা ১৯ ঘন্টা ১৭ ঘন্টা ১৮ ঘন্টা সময় দিতাছে। ঘুমায় ৪ ঘন্টা ৫ ঘন্টা। এ ভাই ঘুমায় না। ৪-৫ ঘন্টা ঘুমাইলে এনাফ। রিল্যাক্স। হ্যাঁ?
আমরা বাংলাদেশে কি চিন্তা করতাম যে 10 লাখ টাকা যদি হইতো, ওর চাকর থাকতো 3 জন, ওর গাড়ি মোছার লাগা লোক হ্যাঁ, থাকতো 2 জন, আর ওর তো হেডামের কোনো ড্রাইভার শেষ থাকতো নাই। একজন। কিন্তু এই লোকে মানে কর আরামসে আমার লগে কথাবার্তা কইছে। তো এই জায়গা থেকে ওর কাছ থেকে আমি যে শিক্ষাটা নিলাম যে তুই যদি পরিশ্রম করস, তুই বেটার কিছু করতে পারবি। আর পরিশ্রম করার কোনো শেষ নাই। আর অন্য আরেকটা লোক যেটা, ওরও সেলারি মনে কর 7 লাখ 8 লাখ ইয়েন। তো আমারে কইলো কি আমি ওর ও ধর ওর বয়স কিন্তু বেশি না বুঝছস? আমগো থেকে হয়তোবা ৩-৪ বছরের বড়। এখন আমার কইতেছে ভাই আপনি জীবনে যদি বেটার কিছু করতে চান, মানুষ পিছে কি কইলো এইটা আপনি যত হ্যাঁ, দ্রুত আসলে এভয়েড করা শিখতে পারবেন যে মানুষ আমার কি কইছে এটা আমার সেরাও যায় না। আপনি হ্যাঁ, তত দ্রুত আগাইতে পারবেন। কারণ আপনি দুনিয়ায় 100% মানুষের মন জীবনেও জয় করতে পারবেন না। কিছু, কিছু মানুষ থাকবে আপনি কলিজা কাইটা দিলেও কইব লবণ কম হইছে। তারপরে হ্যাঁ, ভালো হয় নাই। এই তো বাংলাদেশে বইসা যারা আছে আমার মনে হয় যে না এরা যদি একটু পরিশ্রম করে এবং ২ নাম্বার ব্যাপারটা হলো যে এরা সমাজ কি বলতেছে মানে মানুষের কথা যদি আসলে কান না দেয় যে অন্যের মন্তব্যতে যাতে আমার গন্তব্য বাধায় না পড়ে এই জিনিসটা যদি একটু সচেতন পরিবর্তন না থাকে হয়। তাহলে দেখা যাবে লাইফে বেটার কিছু করতে পারবো। হুম। এটাই এখন মোটামুটি সামনে আগাইতে হইলে দেখা যায় আমাদের বাঙালিরা যারা আছে, কেউ আগাইতে চাইলে পিছনে টাইনা ধরি আমরা। এটাও ঠিক না। আহ, আবার যে যার মতো যা নিজেও যে করতেছে তারা চেষ্টা তার করি মতো সেটা এটাও করতে ঠিক দেন। না। হ্যাঁ, যে যার মতো যেটা করতে চাইতেছে তারা সেটা করতে দেন। আর ওই যে তুই যে বললি সমাজের কথা, এটা তো আছেই। সমাজ এটা অনেক আগে থেকে এগুলো করে আসতেছে। হয়তোবা এগুলো চেঞ্জ হইতে হইতে আরো কয়েক যুগ যাবে, তারপরে এটা চেঞ্জ হইতে পারে। এতদিন আমাদের যারা সার্ভাইভ করা লাগবে, এদের এগুলো অ্যাভয়েড করে চলতে হবে, নালে মনে করেন যে অনেক কিছুই করতে পারবেন না। ইচ্ছা থাকবে তারপরে করতে পারবেন না। দেখা যায় আপনার কাজটা আরেকটু প্রেশার দিলে আপনি ওইটা হয়ে যেত, কিন্তু আপনি পিছনে একজনের কথা শুই না, ওই প্রেশারটুকু দেন নাই, কাজটা হয় নাই। এই হুম। আসলে মোটামুটি নিজের যেটা লক্ষ্য থাকা ওইটা ঠিক করবেন, জোর দেওয়ার জন্য। পিছনে যে যাই বলুক, ফ্যামিলির মানুষজন যদি না বুঝে তাদের একটু বুঝাবেন, অবশ্যই বুঝবে। ফ্যামিলির মানুষজন আপনার কখনো খারাপ চাইবো না। এরা পাশের বাড়ির মানুষজন না যে আপনার একটা আহ মানে পুরাটা জিনিস না জানি না আপনার বিষয়ে একটা মন্তব্য করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ফ্যামিলির মানুষ সবকিছুই জানাবেন তাদের, তাহলে দেখবেন যে তারাও সাপোর্ট করবে। আমি যতদূর মানে বুঝতে পারতেছি, কারণ আমার সিচুয়েশনটা এরকম ছিল যে আমার ফ্যামিলিকে বুঝাইতে হয়েছে যে আমার 1 বছর সময় লাগবে, দেন আমি গিয়ে কিছুটা আউটপুট দিতে পারবো, এতদূর আমাকে একটু সাপোর্ট করতে হবে। কারণ আমি যে টাইমে শুরু করছি এইখানে আসার মানে স্ট্রাগল, ওই টাইমে মানে অতটা স্ট্রাগল করছি এটাও না ভাই। মানে এখন যে একদম সাকসেসফুল হয়ে গেছি তাও না। হ্যাঁ, ওয়ার্ডটা কিন্তু আমি ঘুরাই দিতে চাইছিলাম, কিন্তু আচ্ছা কন্টিনিউয়াস কর সমস্যা নাই। হ্যাঁ, যে সাকসেসফুল হয়ে গেছে এটাও কিন্তু না। এখানে আসছি, আমার জার্নিটা মাত্র শুরু, আমার ক্যারিয়ারটা মাত্র শুরু হয়েছে। এর জন্য আমার ফ্যামিলি অনেকটা অনেকটা না, পুরোটাই হেল্প করছে। যেহেতু আমি তাদের বুঝাইতে সক্ষম হয়েছি হুম, যে হুম, আমার এইটুকু সময় দরকার, আমার এই জিনিসটা করতে হবে। হুম, হুম, তারা যারা শুনতেছেন এই পর্যন্ত, আশা করি জিনিসগুলো বুঝবেন। বুঝলে আপনার ফ্যামিলির সাথে সব থেকে প্রথমে ডিসকাস করবেন, সেটা আপনি বিদেশে আসতে চান, যে কোনো দেশে যাইতে চান, বা আপনার পড়াশোনার বিষয়ে, যাই বা করতে আপনি চাও যদি না দেশে কেন। কিছু করতে চান, সবকিছু আপনার ফ্যামিলির সাথে ডিসকাস করবেন যে আমি তো চুরি করতেছি না, বা আমি কারোরটা মাইরা খাইতেছি না। হুম, হুম, হ্যাঁ, আমি নিজেরটা নিজে করতেছি, এন্ড ট্রাই করতেছি ভালো কিছু করার জন্য। তো এইটা আসলে যদি আপনি ফ্যামিলিকে বুঝাইতে সক্ষম হন, আশা করি কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। হুম। দ্যাটস ইট, এইটাই যে এটুকুই। তুই যদি ইলেগেল কিছু না করস তাহলে কে কি কইলো ওই বালের কথা কানে না নিয়া সামনের দিকে আগাই যান, দেখবেন যে আপনি আসলে একটা গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। কারণ পরিশ্রম এটা কোনো বৃথা যায় না। আপনি ওই জায়গা থেকে এক না সাকসেস হবেন আর এক না কিছু একটা শিখবেন। এই হ্যাঁ, আর অন্য একটা ব্যাপার হলো কি ধর আমগো লাইফের যেই পজিশনে যে আছে না কেন এর বেটার করার জন্য আমাদের কি করা দরকার আমরা এটা জানি, কিন্তু সমস্যা হলো আমরা করি না বুঝছস। তো এই জায়গায় শেষ পর্যন্ত আইসা যদি কিছু বলতে চাই যে ভাই প্ল্যান পরিকল্পনা কইরা আসলে কিছু হইব না। আপনি অ্যাকশন নেওয়া শুরু করেন। ওই জায়গা থেকে দেখবেন যে ২-১ মাস করার পরে যদি মনে হয় যে না পথ আসলে ভুল হইতাছে, আপনি মুভ করলেন। কিন্তু অ্যাকশন না নেওয়ার আগেই যদি মনে হয় যে না এটা হইব না, পারুম না, এই ঢং চং, তাইলে মামা লাল বাত্তি।
হ্যাঁ আচ্ছা, আমরা আর বড় না করি। এখন এতক্ষণ পর্যন্ত যারা দেখছে, তুই শেষ পর্যন্ত মানে শেষ পর্যায়ে দেখি তুই কিছু বলতে চাস? আহ, যা বলার ওই যে লাস্টে বলে দিলাম তুই মাত্র বলার আগে একটু আগে, যে এর থেকে ব্যতিক্রম কিছুই না। এগুলো খুবই হেল্পফুল। আর যে যাই করবেন সামনে সবার জন্য শুভকামনা রইলো। আর এতক্ষণ যদি কেউ শুনে থাকেন তাকে অবশ্যই ধন্যবাদ, স্যালুট। এই তো। এর থেকে আর, আচ্ছা, বেশি কিছু বলার নাই। এই তো। আর আমি আমার দিক থেকে যদি বলতে চাই যে ভাই, ডিপ্রেশন মানে এত লাইফে ডিপ্রেশন দিয়ে আসলে কাজ হইব না। তো এটার সলিউশন খোঁজার চেষ্টা করেন, দেখবেন যে কোনো না কোনো সলিউশন আপনি খুঁজে পাওয়া যাইতাছেন। এই আর আমাদের এই বক বক এত সময় পর্যন্ত যারা শুনছেন, এদেরকে আসলে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এছাড়া আমরা আসলে খুবই ক্যাজুয়াল ভাবে কথাবার্তা বলছি। এই যে যদি আপনাদের কাছে কোনো জিনিস আসলে মনে হয় যে না, খুবই আজাইরা বলছি, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাইতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রকার সাজেশন থাকে, আপনারা কমেন্ট বক্স অথবা আমাদের মেসেজ করে সেটা জানাইতে পারেন। আর অন্য একটা ব্যাপার হলো, আপনাদের যদি কোনো টপিকে ইন্টারেস্ট থাকে, যে জাপান সংক্রান্ত অথবা জার্মান সংক্রান্ত, আপনারা ইন্টারেস্টেড টপিক আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে পরবর্তীতে শেয়ার করার। তো জার্মান সম্পর্কে মোটামুটি আমি আশা করতেছি যারা এত সময় পর্যন্ত শুনছেন, জাপান এবং জার্মানের যেই কম্পেয়ারটা আমরা করছি, মোটামুটি আপনি একটা বেশ ধারণা পাইছেন। আর ডিসক্রিপশন বক্সে সজীবের ফেসবুক লিঙ্ক টিঙ্ক কিছু একটা দিয়ে দিমু। যদি মনে হয় যে না, ওরে গালি দিবেন বা ওর লগে যোগাযোগ করবেন, ওরে আপনি এমনি ওর লগে যোগাযোগ করতারেন। এই আর কি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জায়গা, বাই বাই। ওকে।